আমাদের স্ট্রিম লাইভ আছে এখন, আরো এই তো লোকজন অ্যাড হওয়া স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন আজকের 16তম পর্ব, অনুধ্যানের এক বিশেষ পর্ব। কেন আপনারা বুঝতেই পারছেন, ইন্ট্রোর পর আমাদের শো স্টার্ট হয়ে যাবে। ততক্ষণ আপনারা শেয়ারটা করতে থাকুন। জয় গুরু। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরও অন্যান্য প্ল্যাটফর্ম ইউটিউব পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরও মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব। সকলকে প্রণাম এবং জয়গুরু এবং শুভ সন্ধ্যা। আমরা আজকে আবার এসে গেছি অনুধ্যান পর্ব 16তে, প্রতি শনিবারের মতো এই শনিবার। তবে আজকের অনুষ্ঠান একটা বিশেষ পর্ব এবং আমার জন্য খুব আনন্দের এক পর্ব, কারণ আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় পূজনীয় বিভাসন চক্রবর্তী, যাকে আমরা আমাদের প্রিয় রোহনদা বলে চিনি। রোহনদা আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন এবং জানেন আপনারা নিশ্চয়ই, কেওস টু কসমস এবং আরো অনেক ইংলিশ ভিডিও যেটা আমাদের ইংলিশ মাস্টার উইদিন চ্যানেলে পাওয়া যায়। আমি রোহনদাকে এক্ষুনি ডেকে নেব, তাকে আমি বলবো তার ক্যামেরা ইত্যাদি অন করে নিতে। তা এখন তিনি আসবেন। এই তো অনেক কমেন্ট চলে আসছে এবং আমাকে কমেন্টে এসে গেছে, একজন লিখছেন আশা রাখছি, সোহাগদা লিখেছে আশা রাখছি প্রতিবারের মতো অন্য রকম কিছু শোনবার। এই অন্য রকম অর্থাৎ পরিবর্তনীয় একটা জিনিস, যেমন একটা জিনিস যেটা আগের থেকে একটু আলাদা, এবং এই আলাদা হওয়ার যে নেচার সেটাই আজকের টপিক আমাদের কাছে। পরিবর্তন মানুষের ধর্ম, কেন পরিবর্তন জীবনের ধর্ম। এমন কিছু নেই সারা দুনিয়ায় যা কিছু পরিবর্তন হয়ে চলছে না। আবার এরই সঙ্গে একটা অদ্ভুত বিষয় হচ্ছে, একটা এমন জিনিসও আছে যা পরিবর্তন হয় না। আমরা একটা এক্সাম্পল দিই, দেখি যেমন একটা স্লেটের বোর্ডের মধ্যে টিচার অনেক কিছু লিখছেন, বোর্ডের কন্টেন্টস গুলো পরিবর্তন হয়েই চলছে। পরিবর্তন হচ্ছে না কার জানেন? ওই স্লেটটার, ওই বোর্ডটার। তাই এক অপরিবর্তনীয় সতের উপরেই যত পরিবর্তন ঘটে চলেছে, সেই পরিবর্তন গুলোও কিন্তু সৎ। আজকে একটা বিশেষ দিন, আমার কাছে খুব ভালো দিন। আমার পূজনীয় এবং আমার খুব কাছের রোহনদা, পূজনীয় বিভাসন চক্রবর্তী আমাদের সঙ্গে আছেন, তাকে আমি এক্ষুনি ডেকে নেব এবং তার সঙ্গে তার আগে আরো অনেক ইন্টারেস্টিং আলোচনা হবে। আপনাদের সকলকে বলবো, আপনাদের যা প্রশ্ন যা ইত্যাদি বলার আপনারা কমেন্টে একদম ঢেলে দিন, আগের দিনের মতো একদম সমস্ত প্রশ্ন করুন, যে পরিবর্তন কতটা ঠিক, পরিবর্তন কতটা ভুল ইত্যাদি। আমি পূজনীয় রোহনদাকে এখানে ডেকে নেব।
ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে। আপনাদের সকলকে বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা এখানে কমেন্ট করে জানান। জয়গুরু রোহনদা, প্রণাম। জয়গুরু সৌভিক, জয়গুরু সকলকে। আশা করছি সকলে ভালো আছেন। আর সৌভিক, আশা করছি তুমিও ভালো আছো। অনেক দিন পর একদম একদম খুব আনন্দ লাগছে আজকে সবার মধ্যে আপনাকে পেয়ে। অলরেডি কমেন্ট আসা শুরু হয়ে গেছে, আপনার কাছ থেকে অনেক জিনিসপত্র জানতে করতে চাইছে। তবে সবার আগে আপনাকে বলি যে এই যে আপনি আসলেন, আসার সঙ্গে সঙ্গে আমারও একটা এনার্জির পরিবর্তন হলো, তাই আমার খুব ভালো লাগছে। আমি কৃতজ্ঞ আপনার কাছে। ধন্যবাদ। ঠাকুরের ইচ্ছায় চেষ্টা করব যতটা পারি, যতটা যা জ্ঞান আছে, যতটা ঠাকুর করাবেন ওটা হবে আশা করছি। তা সোজাসুজি আমরা একদম ডাইরেক্টলি টপিকে ঢুকে যাই, যেরকম ভাবে আমরা ইউজুয়ালি কনভারসেশনের মধ্যে করি। যে পরিবর্তন জিনিসটা বলতে আমরা এই টপিকটা হঠাৎ সিলেক্ট করা হলো, পূজনীয় দাদু করে দিয়েছেন। তো এই টপিকটা হঠাৎ কেন, পরিবর্তনের সাথে চলা, ব্যাপারটা কি? খুব ভালো প্রশ্ন স্টার্ট করার জন্য। সবচেয়ে প্রথম কথা যে আপনি প্রশ্নটা করলে যে পরিবর্তন হঠাৎ কেন, তো এটা বোঝার ব্যাপার আছে। পরিবর্তন হঠাৎ হয় না, পরিবর্তন সবসময় হচ্ছে। ওটা আমরা দেখতে পাই না হয়তো, কিন্তু পরিবর্তনই একটা জিনিস যেটা সমানে হয়ে চলে। তার মানে কি, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট ইন লাইফ। রুটসে যদি চলে যাই, একদম রুটস মানে স্টার্টিং অফ লাইফ অন আর্থ যেইভাবে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, আরো কিছু চেঞ্জ হয় না। তো আমরা যে আর্থের এভলিউশন যদি দেখি, যখন আর্থ স্টার্ট হয়েছিল, যখন আর্থ তৈরি হয়েছিল, পৃথিবী যখন তৈরি ছিল, আজকে কিভাবে সবকিছু চেঞ্জ হচ্ছে, কিভাবে প্রত্যেক বছরে কিছু মিলি সেন্টিমিটার ভাবে ওটা টিল্ট হয়ে যাচ্ছে এবং সূর্যের থেকে দূরে চলে যাচ্ছে, ওটাও এক রকমের পরিবর্তন। কিভাবে আমরা যুগের সাথে সাথে নতুন জিনিস অ্যাডপ্ট করি, ওটাও একটা পরিবর্তন। সব থেকে ইন্টারেস্টিং, কিভাবে প্রত্যেকটা পুরুষোত্তম সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে মানুষের জন্য এসছেন এবং আমাদের শিখিয়ে গেছেন। সব থেকে বড় পরিবর্তনের এক্সাম্পল। তো ওই জিনিসটা মাথায় রাখা উচিত, এবং একটা আইডিয়াল সেন্ট্রিক লাইফস্টাইলে পরিবর্তনের মহত্বটা কতটা বেশি ওটা বোঝা খুব দরকার। আর তার সাথে সাথে এটা কোনোদিনও ভোলা উচিত না যে পরিবর্তনের সাথে যেন মেন ইন্টেনশন এবং রুটটা আমরা না ভুলে যাই। তো ওটাই শিক্ষণীয় এবং ওটাই আমরা জানতে চাই যখন আমরা একটা আইডিয়ালের কাছে নিজেকে সারেন্ডার করি। আচ্ছা, এই বিষয়ে মনন করলে একটা প্রসঙ্গ খুব বারবার উঠে আসে মনে। আমি দেখেছি, আজকেও এক জায়গায় গেছিলাম, পিকনিক টাইপেরই, আমাদের ডিপার্টমেন্টাল পিকনিক ছিল এবং অনেক ডিসকাশন হলো, খুব আনন্দ হলো। তা একটা জিনিস আমি দেখছি, সমস্ত আনন্দ হচ্ছে ইত্যাদি হচ্ছে, তার মধ্যে একটা হালকা কোথাও একটা সাটল দুঃখ আছে যে এই যে এতজন রয়েছি, এইসব রয়েছে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। এই চেঞ্জটা কিন্তু আমরা চাই না, যে আমরা চাই যেন এই মুডটা থাকুক, এই ফ্রেন্ডশিপ গুলো থাকুক, এই চেঞ্জটা চাই না। আবার টু মুভ ফরওয়ার্ড করতেও আমরা চাই যে আমরা চেঞ্জ হয়ে বড় কিছু হই, পিএইচডি করি, আলাদা আলাদা দূরে দূরে চলে যাই, বড় বড় সায়েন্টিস্ট হই। একদিকে ভাবছি চেঞ্জ হয়ে কিছু একটা হয়ে যাই, আরেকদিকে ভাবছি এরকম এরা থাকুক। তাহলে একদিকে দেখছি চেঞ্জটাও চাইছি, আরেকদিকে দেখছি চেঞ্জটা ভালো না বাজে? আপনার কি মনে হয়, চেঞ্জকে কিভাবে বলবো? ভালো চেঞ্জ জিনিসটা দরকার, ভালো না বাজে? সাবজেক্টিভ, খুব ভালো কোশ্চেন। তো যতটা আমার আমার মনে হয় চেঞ্জ ভালো খারাপের আগে এটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত যে চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট লাইফে গ্রো করার জন্য এবং অনেক কিছু শেখার জন্য। আমাদের ডেফিনেটলি ভালো লাগে বন্ধুদের সাথে ঘুরতে, বন্ধুদের সাথে থাকতে, কিন্তু ওটাতে আমরা কত কি শিখতে পারবো? ওটা প্রেজেন্ট মোমেন্ট, প্রেজেন্টে থাকা উচিত, কিন্তু প্রেজেন্টটাই ফিউচারের দিকে এগিয়ে যায় এবং চেঞ্জ হয়। তো আমরা যদি নিজের রুটসকে না ভুলে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি এবং ওয়ে অফ লাইফস্টাইলটা চেঞ্জ করি, কিন্তু আমরা রুটসটাকে যেন যদি না ছেড়ে দিই, তাহলে অতটা প্রবলেম হয় না। এখন একটা সিম্পল এক্সাম্পল, যে আমরা ফ্রেন্ডশিপ রাখি, বন্ধুদের সাথে বন্ধুত্ব করি, যে পিকনিক গেলাম টেলাম, তারপরে আমরা এটাও চাই যে আমরা ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো। ঠিক আছে, আমরা ছিলাম, আমরা পড়াশোনা করলাম, আমরা বাইরে চলে গেলাম, আমরা ইন্ডিয়া বাইরে চলে গেলাম, আমরা অনেক টাকা কামালাম। তখন দেখতে হয় ইনক্লিনেশনটা কোন দিকে চলে যাচ্ছে, তো চেঞ্জটা কিসে হচ্ছে, তাই না? চেঞ্জটা আমার যেটা আমি ইচ্ছে, যেটা আমি চাই, ওটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে? ওটা যদি হয় তার মানেই কোথাও প্রবলেম আছে।
কিন্তু যদি চেঞ্জ হয় যে হ্যাঁ আমি যে লাইফস্টাইল ভালো করব, আমি অনেক কিছু শিখবো, আমি যাজন করব, লোকজনদের সাথে আরো মিশবো, আমি ধরনের অন্য অন্য ক্যাটাগরির মানুষের সাথে ওঠা বসা করবো, আমি ওই জিনিসের চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবো। আচ্ছা, কিন্তু হ্যাঁ, একজন লাইফে বড় হয়ে দাঁড়ানোর পরে পরে আমরা কিছু চেঞ্জেস দেখতে পারি। সে ভালো ইনকাম করছে, ওটাও যেমন ভালো লাগছে, আবার এরকম মায়েদের বলতে চলে ছেলে মেয়েরা তো পাল্টে গেল, ওরা তো বদলে গেল, এই চেঞ্জটার ব্যাপার কেমন? এটা তো হয়, এটা হয়ে আসছে তো। এখন যদি একটা ছেলে এরকম নিজেকে তৈরি করে চলে যায় এবং যদি মা বাবার কাছ থেকে দূরে চলে যায়, এখন যদি ওই জিনিসটা এমন কিছু হয় যে ওটা কন্ট্রোলের বাইরে, তখন ওর ডেফিনেটলি চেষ্টা করা উচিত কতটা ও নিজের মা বাবার কাছে থাকবে। কেননা কোনো দিনও ইম্পসিবল হবে না ওই জিনিসটা, ওটা শুধু ওয়ে ফাইন্ড করতে হবে, দ্য ওয়ে আউট। একটা সিনেমা আমি দেখেছিলাম দ্য ওয়ে আউট বলে, আমার দাদা আমাকে বলেছিল দেখতে। ওটাতে দেখেছিলাম একটা মানুষ কিভাবে ওয়ার্ল্ড ওয়ারের সময় হেঁটে হেঁটে একটা কান্ট্রি থেকে অন্য কান্ট্রি, মানে প্রায় ইউরোপ থেকে ইন্ডিয়াতে এসে গেছিল। তো হি ফাউন্ড এ ওয়ে আউট। তো when there is a will, there is always a way। তার মানে উইলটা কি ওটা দেখতে হবে। এখন একটা ছেলে যদি ওরকম নেভির যদি জব হয়, একটা ছেলে মার্চেন্ট নেভির যদি জব হয়, ওর কাজই হচ্ছে ওরকম করে বাইরে থাকা, সমুদ্রে থাকা 6 মাস বাড়ির থেকে, ও কিছু করতে পারবে না। কিন্তু ও যদি চায় ডেফিনেটলি চেষ্টা করে কম করতে পারে ওই জিনিসটাকে, আর কিছু ম্যানেজ করতেই পারে। ওটা ওর স্কিল সেটের উপরে ওটা চলে আসবে তখন। তো নিজের ইচ্ছাটা মেরে দেওয়া উচিত না, কিন্তু নিজের ইচ্ছাটা এরকম হওয়া উচিত না যে আমি নিজের রুট থেকে আলাদা হয়ে এমন কোথাও চলে গেলাম আর আমি নিজের আইডেন্টিটিটাকেই ভুলে গেলাম। কেননা আইডেন্টিটিটা বজিয়ে রাখা এবং কালচারাল রুটস এর সঙ্গে নিজেকে অ্যাটাচ করে রাখাটাই কিন্তু একটা হিউম্যান বিং এর বেসিক ট্রেট হচ্ছে। আর ওই জিনিসটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা আইডিয়ালের সাথে আসি। তার মানে কোন চেঞ্জটা আমার লাইফে ইম্পর্টেন্ট আর কোন চেঞ্জটা ঠিক, ওটার জাজমেন্ট খুব দরকার হচ্ছে। আচ্ছা, আপনি আইডিয়ালের কথা বলছেন। ঠাকুর তো ঠাকুর, মানে আমি এটা সোজাসুজি বলছি কারণ আমাদের অনেক অনেক রকম ভিউয়ার আছে। আইডিয়াল বা আদর্শ আর ঠাকুর, এই দুটোকে আমরা সিনোনিমাস ইউজ করি কেন? ঠাকুরকে আমরা আইডিয়াল বলছি কেন? মানে আইডিয়াল ইউজুয়ালি আমরা ফিজিক্স বা বিজ্ঞানে যেরকম পড়েছি যে আইডিয়াল ইজ সামথিং দ্যাট ইজ ক্যান নট বি, তাই না? আইডিয়াল বলে এটা আইডিয়াল কন্ডিশন, এটা হয় না। আইডিয়াল গ্যাস মানে আইডিয়াল ব্যাপার হয় না। কিন্তু আইডিয়ালকে আমরা রেখে দিচ্ছি কেন? বা আইডিয়াল কি পরিবর্তন হয় টাইমের সাথে? আপনি এক জায়গায় কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল আপনার সাথে যে আপনি বলছিলেন সব থেকে ভালো এক্সাম্পল চেঞ্জের হচ্ছে আইডিয়ালরা এবং আর্থ। তা ওই ব্যাপারটা যে আইডিয়ালরা কি করে চেঞ্জ হলো, মানে এদিকে আমরা তাকে বলছি হি ইজ আনচেঞ্জেবল কনস্ট্যান্ট, আবার সে কোথায় চেঞ্জ হওয়ার টাইমের সাথে সাথে, আপনি যদি একটু বলেন। এক্স্যাক্টলি, তো আনচেঞ্জেবল কনস্ট্যান্ট আমরা বলছি, কিন্তু আমরা এটাও বলছি ওনারা চেঞ্জের এক্সাম্পল। তো এটা তো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা আসবো, তার আগে একটু আসি স্পোর্টস এর কাছে এক্সাম্পল বোঝার জন্য। যেমন ক্রিকেট হয়ে গেল, ঠিক আছে, ক্রিকেট যখন আমরা বলি মাথায় কি আসে? ব্যাট বল, সচিন তেন্ডুলকর, MS ধোনি, একটা গ্রিন মাঠ, একটা পিচ, ঠিক আছে, এইগুলো প্রথমে আসে। কিন্তু কখন কোন জিনিসটা পরে আসে? T20, শারজা। তার মানে কি হচ্ছে যে বেসিক ইন্টেনশন যে জিনিসটা, ওটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আইডেন্টিটি হারিয়ে যায়। ঠিক আছে, এবার ক্যামেরাটা, এবার ঠিক আছে। বেসিক ইন্টেনশন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আইডেন্টিটি লস হয়ে যায়। ডন ব্র্যাডম্যানও পিচে দাঁড়িয়ে টেস্ট ম্যাচ খেলতো, সচিন তেন্ডুলকর ওই জিনিসটা করেছে, বিরাট কোহলি ওই জিনিসটা করে। টেস্ট কিন্তু উঠে যায়নি। একটা ক্রিকেট এখনো একটা গ্রিন মাঠেই খেলা হয়, 22 ইয়ার্ডস এর পিচ হয় এবং টেস্টে আনলিমিটেড ওভার্স হয় আর ইনিংস ওইভাবে হয়। হ্যাঁ, কি চেঞ্জ হয়ে গেছে? হেলমেট পরার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। কেননা যুগের সাথে সাথে টেকনোলজির পরিবর্তন হয়েছে, মানুষ এই ফিলটা করেছে, বুঝেছে যে সেফটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। টেকনোলজিটাকে একটা পজিটিভ সাইড নিয়ে করা হয়েছে। মঙ্গুস ব্যাট এসে গেছে, ব্যাটের স্ট্রোক চেঞ্জ হয়েছে, প্যাড এসে গেছে, ওইগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু বেসিক ক্রিকেটটা কিন্তু ওই উইকেট গুলো চেঞ্জ হয়ে গেছে, উইকেটের উপরে সেন্সর লাগানো, ক্যামেরা লাগানো চেঞ্জ হয়ে গেছে। সেরকমই কিন্তু উইকেটটা রয়ে গেছে। উইকেটটা রয়ে গেছে। তো আইডিয়ালের ইন্টেনশনটা কি থাকে? ফর দ্য ফুলফিলমেন্ট অফ uplift the fulfillment of better of mankind। শ্রীকৃষ্ণ ওটার জন্যই এসেছিলেন, চৈতন্য মহাপ্রভুরও মেন ইন্টেনশন ওটাই ছিল, প্রফেট মোহাম্মদেরও মেন ইন্টেনশনটা ওটাই ছিল।
ওনাদের শুধু করার ধরনটা আলাদা ছিল, কেন ওটা টাইমের সাথে সাথে চেঞ্জ তো করতেই হবে। এখন যদি আমি আজকের ডেটে আমি যদি মহাভারতের টাইমে যেরকম পোশাক পরে সবাই যায়, ওরকম পোশাক পরে যদি আমি রাস্তায় যাই, হয়তো লোকজন কিছু বলতে পারে, কিন্তু ওরকম পোশাক পরে যদি আমি একটা ছোট গাড়িতে গাড়ি চালাতে চাই গদা নিয়ে হাতে, ঠিক আছে, তাহলে তো আমি নিজে কমফোর্টেবল হব না। তো আমাকে অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু আমার মোটিভটা সেম থাকা উচিত। দুর্যোধনের যেরকম মোটিভ ছিল, ওরকম মোটিভ নিয়ে যদি আমি আজকে চলি, আমি আজকেও লাইফে হেরে যাব, এবং আমাকে আজকে একা থাকতে হবে ইন দি এন্ড। আমি যদি লালচ করি, আমি যদি সবার ঈর্ষা করি, আর আমি যদি খালি চাই আমারই শুধু ভালো হবে, কারুর ভালো হবে না, আমি যদি সবাইকে নিচে দেখানোর চেষ্টা করি, যেরকম ওর মেন্টালিটি ছিল, কাউকে কিছু দেবো না, একটা ছুঁচে যতটা মাটি আসে অতটাও আমি কাউকে দেবো না, আমি যদি ওরকম মেন্টালিটি নিয়ে ফ্ল্যাট বুক করতে যাই, এই পুরো জায়গাটা আমার হবে, এই সোসাইটির পুরো জায়গাটা আমার হবে। ওর ওখানে গ্রাম ছিল, আজকে সোসাইটি আছে, এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু যে বেসিক জিনিসটা, যে একটা মানুষের প্রিন্সিপালটা চেঞ্জ হয় না কিন্তু। তো ওটা তখনই বোঝা যায় যখন, তো আপনি যে আইডিয়ালের কোশ্চেনটা দিলেন, আমরা যে ফিজিক্সে কেমিস্ট্রিতে পড়ি আইডিয়াল কন্ডিশন, আইডিয়াল হওয়া যায় না, কিন্তু আইডিয়াল যেইভাবে চলেন ওইভাবে কিন্তু চলা যায়, ওটা কিন্তু কেউ বারণ করে না চলতে, বা ওটা কোথাও লেখা নেই যে ওটা চলতে পারি না। আর ওটার দিকে চলাটাই হচ্ছে চেষ্টা করা উচিত, কি করে আমরা আইডিয়ালের দিকে যাই, কেননা ওই জার্নিটাতেই, ওই যে যাত্রাটা হবে, ওনার মতো উনি কিভাবে লাইফে চলেছেন, ওনার কি বলা, ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করার যে জার্নিটা, ওটাই একটা হিউম্যান বিংকে ডিফাইন করে, এবং ওটা দিয়েই আপলিফমেন্ট হয় ম্যানকাইন্ড। আচ্ছা, এখানে যে আপনি পরিবর্তনের কথা বলছেন, খুবই সুন্দরভাবে এটাকে আপনি তুলে ধরলেন। এখান থেকে একটা টপিক আমার মাথায় আসছে, যেটা আজকের জন্য খুবই প্রাসঙ্গিক, খুবই কনটেক্সচুয়াল। সেটা হচ্ছে যে এই পরিবর্তনের দরকার, কারণ বেসিক প্রিন্সিপালটা এক থাকে, অথচ কিছু কিছু এলিমেন্ট আমরা চেঞ্জ করি বা করতে হয়, না হলে আমরা দিনের সাথে চলতে পারবো না। যেমন আগেকার সময় টেলিফোন ছিল এত বড় এরকম, আজকেও সেই টেলিফোনের কাজটাই হচ্ছে, কন্ট্যাক্ট, কিন্তু সেটার মাধ্যম অন্য হয়ে গেছে, মোবাইল হয়ে গেছে, টেলিফোন আমরা পকেটে নিয়ে ধরতে পারবো না। এখন এই যে চেঞ্জেস, যে সাটল চেঞ্জ গুলো আসছে, এই সাটল চেঞ্জের দোহাই দিয়ে আমরা অনেক সময় এমন চেঞ্জ আনি যেগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না। এটা খুব মানে বাজে না, একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা আমার ব্যক্তিগত অভিমত, এটা কিন্তু কারোরটা হয়ে আমি বলছি না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমাদের শ্রী ঠাকুরের তো অনেকেই অনেক রকম ভাবে প্রচার করেন, কিছু গুরু ভাই আছে, দাদা আছে, যারা ব্যান্ডের গান বাজিয়ে ঠাকুরের প্রচার করছেন। এর ব্যাপারে অনেক ইয়ংদের লাফানো ঝাপানো আমি দেখতে পাচ্ছি, এবং পজিটিভ ভাবেই ওরা লাফানো ঝাপানোটার কথা বলছে। আবার এর অনেক সাইড এফেক্ট আমি দেখছি, অনেক নিন্দা উৎসাহ দেখছি, অনেকের ভালো লাগছে না। তা আমি বলবো যে এরও তো একটা হচ্ছে, ওটাও ওনারাও কিন্তু চেঞ্জ বলেই চালাচ্ছে, যে এটা চেঞ্জের দরকার আছে, যাজনের চেঞ্জ হচ্ছে, মানুষ বুঝতে হবে যে এখন মিউজিকটাও চেঞ্জ করে গেছে, আজকালকার মিউজিকের মতো হচ্ছে। এবং আমি এই প্রশ্নটা আরো এই জন্য করছি, কারণ আপনি একজন ভেটেরান এই রাস্তায়, আপনি রক ব্যান্ড ইত্যাদির ভেটেরান, ওগুলো নিয়ে নিয়মিত পড়াশোনা করেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ইউএক্স ডিজাইনার, কারণ হিউম্যান মাইন্ডসেট সাইকোলজি কিভাবে কাজ করে সেটা নিয়ে আপনার বোধ আছে, এবং আপনি শ্রী ঠাকুরের প্রপুত্র। তাই সবকটা মিলে আপনি একটা খুবই সুন্দর কন্ডিউসিভ এনভায়রনমেন্ট এবং পজিশনে আছেন, যেখান থেকে এটার বিচার করতে পারবেন বলে আমার মনে হয়। তাই জন্য এই প্রশ্নটা করছি, যে এই যে পরিবর্তনের নাম করে যে ফট করে একটা এরকম জিনিস এনে দিলাম, ওদেরও কিন্তু ইন্টেনশন ভালো বলছে যে আমরা ঠাকুর অ্যাট্রাক্ট করছি মানুষকে, কিন্তু আমি যদি বলি সেই ইন্টেনশনটার প্যারামিটার কি হবে, মানে আমি চেঞ্জ করে দিতে পারি তা বলে, মানে আমার কি আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে আমি বলবো এটা দরকার যুগের জন্য বলে আমি এরকম এরকম করে আমি আজকে বললাম না, এটার সাথে আমি একটু চোখে একটু জ্যাজি চোখ চশমা পরে পড়বো, চেঞ্জের দরকার বলে, বা এই তাহলে বা ঠাকুরকে নিয়ে মিম বানালাম, ঠাকুরেরই হাস্যকর মিম বানিয়ে বলবো দরকার আছে মানুষকে হাসানোর জন্য, কিন্তু মানুষকে ঠাকুরের কাছেই তো আনছি এরকম বলে। তো প্যারামিটারটা কি, বা এরকম হচ্ছেই বা কেন? রক তো ঠাকুরকে কি এক্সপ্রেস করা যায় না রক দিয়ে? যেটা করছে সেটা তো আমার ভালো লাগছে না, বা অনেকেরই শুনছি লাগছে না। তা এই ব্যাপারটা কি, আপনি কি বলবেন? গভীর হয়ে গেল ব্যাপারটা। খুবই গভীর ব্যাপার, এবং এটার থেকে সিম্পল ব্যাপারও কিছু নেই আমার মতে। এটার একটা ক্যাচ আছে। যেমন আপনি এদিকে তাকান, ক্যামেরার দিকে, আপনাকে একটা একদম, এখানেও ক্যামেরা আসলে আছে, আপনি একটু ক্যামেরাটা একটু ই করবেন, নিচে করব। আসবে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আরেকটু নিচে করলে ভালো হতো। ঠিক আছে, সরি, এটা না একটুখানি এবার ঠিক আছে মনে হয় আমার। এবার একদম ঠিক আছে, হ্যাঁ বলতে পারেন। ইয়েস ইয়েস, সরি টু ডিস্টার্ব।
এটা যতটা কঠিন ডিপ, এটা অতটাই ইজি। এটার মধ্যে এবার অনেক ব্যাপার আছে যেগুলো খুব সহজভাবে আমি চেষ্টা করবো বোঝানোর, আর আমি যদি না বোঝাতে পারি আমাকে ক্ষমা করবেন, কেননা এটা একটুখানি আমাদের মাইন্ডফুলি ভাবতে হবে এই জিনিসটাকে নিয়ে। এটা একটা খুব ইন্টারেস্টিং ডিসকাশনের দিকে যাচ্ছে। সকলের কাছে আবেদন, মন দিয়ে শুনবেন ব্যাপারটা, এটা একটু গভীর ব্যাপার আছে। আমি পুরোপুরি চেষ্টা করব নিজের দিক থেকে বোঝার যতটা আমি পারবো। আমরা ইউএক্স ডিজাইন যখন আমরা করি না, আমার যেটা জব প্রোফাইল বেসিক্যালি হয় যে মানুষের মাইন্ডসেট বুঝে ওর মতো করে ডিজাইন করা। যে কোনো জিনিসের মোবাইলও ডিজাইন করা যায়, ক্যামেরা ডিজাইন করা যায়, একটা ওয়েবসাইট ডিজাইন করা যায়। প্রথম লাইনে আমি কি বললাম? মানুষের মাইন্ডসেটটাকে বোঝা। এটাকে আরো ভাঙবো। আমি নিজের বাবার থেকে শিখেছি প্রত্যেকটা জিনিসকে যদি বোঝা উচিত তাহলে রুট কজ অ্যানালিসিস করতে হয়। ওটা ইউএক্স ডিজাইনের একটা খুব বড় প্রিন্সিপালও হয়, রুট কজ অ্যানালিসিস, দ্য 5 whys টেকনিক। ওটা প্রত্যেকে সার্চ করবেন ইন্টারনেটে। ওটা একটা জাপানিজ এডুকেটর বার করেছিল, যেটার নাম হয় দ্য রুট কজ অ্যানালিসিস, 5 whys টেকনিক বলা হয় ওটাকে। প্রত্যেকটা জিনিসে 5 বার ওয়াই জিজ্ঞেস করতে হয়, কেন 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 কেন। একটু বাংলায় যদি বলেন এই জায়গাটা। হ্যাঁ, রুট কজ অ্যানালিসিস ওটাকে বলা হয়। আর 5 why টেকনিক, ওয়াই মানে কেন, 5 বার কেন জিজ্ঞেস করতে হবে প্রত্যেকটা স্টেটমেন্টে। ওটা দিয়ে খুব সহজভাবে যে কোনো টপিকের একদম জড় অব্দি যাওয়া যেতে পারে যে এই জিনিসটা হলো কেন। তো এখন যদি আমি শ্রী ঠাকুরের ব্যাপারে, মানে ঠাকুরের আমি একজন খুব ঠাকুরের সাথে অ্যাটাচড রয়েছেন, ডেফিনেটলি নিজের আইডিয়ালের সাথে অ্যাটাচড, অ্যাট দ্য সেম টাইম রক মিউজিকও পছন্দ করে। এবার জিজ্ঞেস করতে হবে রক কেন কেন। তো রক আমি যখন বলি, রকের ব্যাপারে জানা উচিত যে রকের অরিজিনেশনটা কোথা থেকে আসবে। প্রত্যেকটা জিনিসের স্থান কাল পাত্র হয়। এখন আমি যদি এই ওয়েব ক্যামেরাটা বা আমি যদি এই মনিটরটা, আমার কাছে একটা 27 ইঞ্চ মনিটর আছে, ওটা নিয়ে যদি আমি মোবাইলের সাথে কানেক্ট করে রাস্তায় ঘুরে বেড়াই আর বলি রোদে খুব ভালো দেখা যায়, ওটা কনভিনিয়েন্ট হবে না, কেন ওটা স্থান, রাস্তায় এবং কাল পাত্র হিসেবে ওটা বুঝছে না। সেরকমই রকের অরিজিনেশন আমরা যদি দেখি, রক জিনিসটা কোনোদিনও একটা স্পিরিচুয়াল ফর্ম ফ্যাক্টরের মধ্যে বসে না। কেননা রক যখন অরিজিনেট হয়েছিল, আমরা যদি রকের হিস্ট্রি পড়ি, ওটা অরিজিনেট হয়েছিল দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ব্যাক ইন দ্য 60s 70s। কেন হয়েছিল? যখন এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড মিউজিশিয়ানরা একটা খুব হার্শ এবং কন্ট্রোল টিচার্স এর কন্ডিশনে এডুকেশনে পড়তো, আর ওরা নিজের আর্টিস্টিক ব্যাপারটা বার করতে পারতো না, তখন ওদের ফ্রাস্ট্রেশন হতো। তো ফ্রাস্ট্রেশনে ওরা কি করতো? রেগে ওরা গিটার বাজাতো। তো ডেফিনেটলি হিউম্যান টেন্ডেন্সি হচ্ছে যখন মানুষ রেগে যায় কোনো জিনিসটাকে অ্যাগ্রেশন দিয়ে করে, কেউ জিনিস ফেলে দেয়, কেউ কিছু ভেঙে দেয়, কেউ চেঁচামেচি করে, কেউ গালাগালি দেয়। তো যারা খুব আর্টিস্টিক মাইন্ডসেটের হয়, কেউ কবিতা লেখে, কেউ মানে গান আপনি করে। বলছেন রক যে গানটা হয় আজকে, সেটা যে যত ভালো রিজনের জন্যই হোক, এটার ইতিহাসটা বলছেন যে টিচারদের উপর রেগে একদিন স্টার্ট হয়েছিল। এটা একটা ছিল, অনেক ভাবে স্টার্ট হয়েছিল। আচ্ছা আচ্ছা। বব মার্লি বলে একজন ছিল, এটা একটা কোনো রিজন নেই। এটা যদি রিজনের সামেশন করা হয়, এটা একটা পজিটিভ জিনিস পাওয়া যাবে। কেননা গিটার যখন ওইভাবে বাজা হয়, মিউজিক বোঝারও মিউজিক বোঝাও একটা অনেক বড় স্কিল সেট, ওটাও একটা আর্ট। মিউজিককে ডিসরেসপেক্ট করা যায় না। একটা আমি ছোট্ট এর মধ্যে ইন্টারাপ্ট করছি, যে তাহলে আমরা যে মিউজিকের দেবী হিসাবে সরস্বতীকে বলি, তাহলে কি রকের দেবীও আমি সরস্বতীকে বলতে পারি কি সেই হিসাবে? আমি বলবো উনি যেই ইনস্ট্রুমেন্টটা বাজান ওটার খুবই মডার্নাইজড ভার্সন গিটার, যেটা আউটকাম ওইভাবে হবে না, তো আমি বলবো না ওনাকে। হ্যাঁ, অনেক ওরকম গিটারিস্টরা আছে যারা রক জিনিসটা ইউজ করা উচিত না, কেননা ওটা ইমপ্লিকেট করে অ্যাগ্রেসিভনেস এবং ওটা ইমপ্লিকেট আ ফর্ম অফ নেগেটিভিটি। তো ওটাকে আমি কোনোদিনও সরস্বতী মায়ের সাথে আনবো না, কেননা রক বেরিয়েছিল অ্যাগ্রেশন দিয়ে। এখন ভিনাটাকে আমি মডিফাই করে আরো 5টা স্ট্রিং অ্যাড করে গিটার বাজিয়ে দিলাম, ওটাতে আমি ইলেকট্রিসিটি দিয়ে অ্যাম্পলিফাই করে ঝ্যাং ঝ্যাং বাজালাম আওয়াজ করে। তো ওটা কোনোদিনও মিউজিক, ওটা আমি ওটা ডেনাই করছি না, কিন্তু ওটা অ্যাগ্রেসিভ মিউজিক। আর ওটা আমি বলবো, ইন্টারাপ্ট আপনি করবেন না, শুনুন পুরো জিনিসটা বলছি, কারণ ফ্লোটা ভেঙে যাবে। ওই ফর্ম অফ মিউজিক যখন বেরিয়েছিল, ওটা পিওরলি একটা অ্যাগ্রেসিভ জিনিস মাইন্ডসেটের জন্য বেরিয়েছিল। তখনকার যে মিউজিশিয়ানরা ছিল, ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে গিটার বাজাতো, আর অনেক সময় ভালো গিটার বেজে যেত। ওটা একটা আর্ট, কিন্তু ওটা ডিসরেসপেক্ট করা যাবে না, কিন্তু ওর নাম হয়ে গেছে রক। আর আপনি যদি হার্ড রক এরকম গান শুনবেন, লোকজন খুব জোরে জোরে গিটার বাজায়, তো ওটার এনভায়রনমেন্ট কিন্তু সুদিং হয় না ফর দ্য মাইন্ডসেট।
ASMR আমরা যেটা বলি, আপনি ওটা ফুল ফর্ম বলতে পারবেন? আমি ফুল ফর্মটা ভুলে যাচ্ছি। ASMR এর ফুল ফর্মটা কি হয়? অটো স্টিমুলেটেড সামথিং। হ্যাঁ, ওটা এক রকমের মিউজিক হয় যেটা মাইন্ডটাকে কাম করে। সৎনাম ধ্যান করার সময় ASMR যদি কেউ শোনে, ও একটা জিনিস ফোকাস করতে পারবে। কিন্তু একটা মানুষ যদি রক মিউজিক চালায়, কোনোদিনও ফোকাস করতে পারবে না। তো আমরা যদি অটোনমাস সেন্সরি মেরিডিয়ান রেসপন্স, অটোনমাস সেন্সরি মেরিডিয়ান রেসপন্স এক রকমের মিউজিক হয়, যেটা আমাদেরকে চেষ্টা করে, হেল্প করে খুব ভালোভাবে একটা ধ্যান করার জন্য। তো রক জনরা কোনোদিনও ওই জিনিসটা করবে না। তো আমরা যদি একটা স্পিরিচুয়াল এনভায়রনমেন্টে থাকতে চাই এবং আমরা যদি একটা আইডিয়ালকে ফোকাস করে বুঝতে চাই, রক মিউজিক আমাদের মধ্যে কোথাও না কোথাও একটা অ্যাগ্রেশন আনবেই। এটা খুব সিম্পল ভাবে লিঙ্কড আছে ঠাকুর কেন নিরামিষ খেতে বলেছে। অনেক লোকজন আমিষ খায় এবং অনেক এরকম বডি বিল্ডার্সও আছে যারা খুব ভাবে আমিষ খায়, কিন্তু ওটা কোনোদিনও মানুষকে একটা স্পিরিচুয়াল ওয়ে অফ লাইফে সাপোর্ট করবে না। প্রত্যেকটা একটা সায়েন্টিফিক রিজনিং আছে, সেরকমই রক মিউজিকও কোনোদিনও সাপোর্ট করবে না। তো ওই সময় যখন গিটারিস্টরা ছিল, সিড ব্যারেট যেমন একজন খুবই বিখ্যাত গিটারিস্ট ছিলেন পিঙ্ক ফ্লয়েডের, ওনার মধ্যে ওরকম ক্যাপাবিলিটিস ছিল যে উনি রাধাস্বামী সৎসঙ্গ বিয়াসকে খুঁজে বার করে নিয়েছিলেন। উনি চেয়েছিলেন যে আমি কিভাবে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করি, কিন্তু যেহেতু ওনার মিউজিক ফর্ম কিছুটা অ্যাগ্রেসিভ ছিল, উনি ওই লিঙ্কটা পুরোপুরি জয়েন করতে পারেননি। যেটার পরিণাম এটা হলো যে উনি একটা খুব আনকন্ট্রোল লাইফস্টাইল লিড করলেন এবং উনি ব্রেন হ্যামারেজে মারা গেলেন at the age of only 50। কেননা উনি আনরেগুলেটেড লাইফস্টাইল ওনার ছিল। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওরকম আরো কিছু কিছু গিটারিস্ট আছে যারা ওটাকে শুধু ফর্ম অফ মিউজিক ইউজ করতেন এবং অ্যাগ্রেশনের জন্য বার করতেন না। ওনারা ঠিক আছে। তো যখন আমরা মিউজিকটাকে বুঝি, তো প্রত্যেক জিনিসটাকে কোথাও ইমপ্লিমেন্ট করার আগে বোঝা খুব দরকার হয়। আমি যদি আজকে সৌভিক আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি মোবাইল ইউজ করতে ভালো লাগে? আপনি হয়তো বলবেন হ্যাঁ। আমি বলবো আপনি স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 5 কিনে নিন। আপনার মোবাইলের ব্যাপারে যদি জ্ঞান থাকে আর আপনার যদি বোঝা থাকে, তো আপনি বলবেন যে না আমি কিনবো না, কেননা ওটার অনেক বেশি দাম আর আমার ওটা ইউজ না। কেননা আপনি জানেন কোন জিনিসটা কোথায় বসে। তো ওই জিনিসটা আমাদের দায়িত্ব বোঝা কোন জিনিসটা কোথায় ফিট হয়, কেননা তাহলেই হারমোনি ব্যাপারটা এসে দাঁড়ায়। তো আমি যদি রক মিউজিক লাগিয়ে দিই, আমি রক মিউজিক শুনতে পারি বোঝার জন্যে লোকজনদের মাইন্ডসেট, এবং আমি শ্রী ঠাকুরের প্রিন্সিপালসটা অ্যাপ্লাই করে ওদেরকে ঠিক পথে আনতে পারি যে কেন ওরা ওরকম অ্যাগ্রেশন বার করতো, ওদের লাইফে এমন কি প্রবলেম ছিল যে ওরা এরকম জিনিসটাকে করতো। রক এনজয়ও করা যায়, রকে অনেক ভালো ভালো মিউজিক আছে, কিন্তু আমি যদি রক ইউজ করি টু রিপ্রেজেন্ট স্পিরিচুয়ালিটি এবং টু রিপ্রেজেন্ট শ্রী ঠাকুরের জিনিসটাকে, তাহলে ওই জিনিসটা আমার মনে হয় একটা বোঝার ভুল আছে ওখানে। আর ওই জিনিসটা বোঝে না, ওটা আমরা নিজের পার্সোনাল ইন্টারেস্ট গুলো আমাদের ওপরে অনেক বেশি ভারী পড়ে গেছে এবং আমরা ওই জিনিসটাকে ঠাকুরের সামনে ইম্পোজ করছি। আমার এটাই বুঝ। আমি জানি না কতটা বুঝাতে পারলাম, আপনি কিছু অ্যাড করতে পারেন এটাতে, কিন্তু আমার একদম বুঝ। পরিষ্কার, একদম পরিষ্কার হলো ব্যাপারটা। তবে আপনি আলোচনার আগে আপনার সাথে যখন এরকম একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছিল, আপনি ডেভিড গিলমারের কথা বলেছিলেন যে উনার একটা পজিটিভ দিক হয়েছিল এই রকের। আমি এত এক্সাম্পল এই জন্য বলছি, যারা রক আর ইয়েকে মিক্স করে দিচ্ছে। আপনি একটা খাবারের এক্সাম্পল দিয়ে বলেছিলেন, ইটালিয়ান কুজিনে। হ্যাঁ, তো ডেভিড গিলমার কেন ওরকম ছিল? কেননা ডেভিড গিলমার যে, আমি ওনাকে স্যার বলা হয়েছে, ওনাকে ব্রিটিশ নাইটের ওরা রেসপেক্টে স্যার ডেভিড গিলমার বলা হয়, কেননা উনি ওয়ান অফ দ্য মোস্ট রেকগনাইজড গিটারিস্ট হচ্ছেন পিঙ্ক ফ্লয়েডের, যিনি সব থেকে ভালো লাইফস্টাইল লিড করেছেন। আর টুডে অলসো, মানে আজকেও 80 বছর বয়সে উনি স্টেজে পারফর্ম করেন এবং নিজের ফ্যামিলি লিড করেন। উনি এতটাই কন্ট্রোল লাইফস্টাইল লিড করেন। তো উনি খুব বেশি ভালো লাইফস্টাইল নিয়ে চলেছেন এবং উনি কোনোদিনও মিউজিককে অ্যাট দ্য ফর্ম অফ অ্যাগ্রেশন নিয়ে বার করেননি। উনি চেষ্টা করেছিলেন কি করে গান এবং পোয়েম গুলোকে মিউজিকের সাথে কানেক্ট করা যায় এবং কি করে ওটাকে একটা মিনিংফুল ওয়ে অফ লাইফ দেওয়া যায়, ওটাই ওনার ইচ্ছা ছিল। তো কেউ যদি এটা ভাবে যে রকে আমার এনার্জি পাচ্ছি আর কীর্তনে এনার্জি ছিল, ওই জিনিসটা কোনোদিন একসাথে বসে না। কেননা কীর্তনের মধ্যে ওরকম পাওয়ার আছে যেটা মানুষ, জানোয়ার, গাছপালা সবার মধ্যে একটা পজিটিভ এনার্জি রেডিয়েট করে যায়, কিন্তু ওটা রক মিউজিকে পাওয়া যাবে না। কেননা ওটা একটা খুবই কি বলবো, খুবই স্পন্টানিয়াস জিনিস, যেটা কোনো বেস অরিজিনেশন নেই। তো বেস রুট অরিজিন যেখান থেকে হয়, যেমন কীর্তন, শ্রী চৈতন্য মহাপ্রভু যেভাবে কীর্তন করে পুরো মানুষকে আপলিফ্ট করে দিলেন, ওই জিনিসটা রক কোনোদিনও করতে পারবে না, কেননা ওটা অ্যাগ্রেসিভ বেতে ছিল। তো ডেভিড গিলমারের লাইফস্টাইল অনেক বেশি
ভালো ছিল এবং উনি খুব কন্ট্রোল ওয়েতে নিজের লাইফস্টাইল লিড করেছিলেন। এই জন্য উনি ওই জিনিসটাকে বুঝেছিলেন কোথায় লাইন টানা উচিত আর কোথায় যাওয়া উচিত। তো উনি লিমিটটাকে জানতেন। আরেকটা এক্সাম্পল যে কি হয়ে যায় ভুল জিনিস যখন মিক্স করে দিই। কালচারাল জিনিসের খুব ভ্যালু আছে, প্রত্যেকটা কালচারের নিজস্ব অরিজিনেশন আছে, আর এবং ওটা বোঝা খুব দরকার। কালচারাল মিক্সিং আমাদের কান্ট্রিতে ঠিক আছে, কিন্তু ওটা রুটসকে কোনোদিনও ভোলা উচিত না। যেমন আমি যদি আলু ফুলকপির চচ্চড়ি বানাই, একটা ওটা হয়ে গেল ইন্ডিয়ান কিউজিন, ইন্ডিয়ান খাবার। অ্যাট দ্য সেম টাইম ইটলিতে পিৎজা পাওয়া যায়, মার্গারিটা পিৎজা, ঠিক আছে, ওটা ওদের জন্য ভালো, ওটা ওরা বার করেছে ওদের ক্লাইমেটিক কন্ডিশন, জিওগ্রাফিক্যাল কন্ডিশন ভেবে। ওদের যেইভাবে ফ্রেঞ্চ রেভলিউশনের টাইমে যেইভাবে আটা ময়দার রেট পাওয়া যেত, হয়তো ওইটাই স্টেপল ফুড ওরা পেরেছিল বানাতে, আর ওটা এভলিউশন হয়ে হয়ে আজকে ওটা ওদের ট্রেন্ড হয়ে গেছে। কিন্তু আমি যদি এটা বলি যে মডার্ন এজ এসে গেছে, চলো আমি আলু ফুলকপির চচ্চড়িতে একটু চিজ দিয়ে দিই, তাহলে কি আমাদের বডির ডাইজেস্টিভ ট্র্যাক্ট ওটাকে অ্যাকসেপ্ট করতে পারবে? তার মানে আমি যদি নিজের বডিকেই না জানি এবং আমার মধ্যে যদি ওই জিনিসটার বুঝই না থাকে যে কেন এই জিনিসটা এখানে তৈরি হলো, কেন আলু ফুলকপির চচ্চড়ি আমাদের দেশে, আমাদের এই বেঙ্গলে ধরুন জিওগ্রাফিক্যাল কন্ডিশনে ওটা আমাদের পেটের জন্য বেশি ভালো, এবং কি আলু ফুলকপির চচ্চড়ি কোনো একটা ইটালিয়ান লোক নিজের ডেইলি ডায়েটে অ্যাডজাস্ট করতে পারবে? তো এই জিনিসটা বোঝা খুব দরকার। দুটো নিজের জায়গায় ভালো, কিন্তু যে মিক্স হয়ে যাচ্ছে ওটা তো একটা নতুন হাইব্রিড ফর্ম তৈরি যাচ্ছে, ওটা রুট কিছু নেই, ওটা রুট ইজ নাথিং, ওটা একটা কেমিক্যাল। মানে আপনি ধরে নিন প্লাস্টিকের মতো, প্লাস্টিক কোনোদিনও ডিকম্পোজ করা যায় না। পৃথিবীতে যে যে জিনিসগুলো আছে কোনোটা বাইরের থেকে আনা যায়নি। আজকে যদি প্লাস্টিক তৈরি হয়েছে পৃথিবীর যে আর্থের যে এলিমেন্ট গুলো আছে ওগুলোর থেকে বার করেই মিক্স করে বানানো হয়েছে। কিন্তু যেহেতু মিক্স করে বানানো হয়েছে মানুষের নিজের ইচ্ছের জন্য, ওটা হানিকারক আর্থের জন্য, ওটা বায়োডিগ্রেডেবল না, প্রায় 1000-1200 বছর লেগে যায় ওটাকে ডিগ্রেড করতে। তো ওরকমই ওই জিনিসগুলো কোনোদিনও রেজাল্ট ফ্রুটফুল হয় না। তো পরিবর্তন যদি আমি এমন করে দিই যেটা আমার এক্সিস্টেন্সের উপরে একটা কোশ্চেন চলে আসে, তো ওটা প্রবলেম হয়ে যায়। এই জন্য বোঝা খুব দরকার। কিছু কোয়েশ্চেন আসছে, আপনি যদি অ্যালাউ করেন তাহলে আমরা আস্তে আস্তে ওগুলো তুলতে থাকি, অলরেডি ভরে আছে। হ্যাঁ, তা এক ভাই প্রশ্ন করেছেন যে দুইজন প্রশ্ন করেছেন সিমিলার কোয়েশ্চেন, তাই আমি ওদেরকে পাঞ্চ করে দিচ্ছি। শর্টে বেদব্রত পাত্র ভাই প্রশ্ন করেছে যে পরিবর্তনই জীবনের নিয়ম, এটাও ঠিক, কিন্তু আচার্য যে নয় সে আচার্য সাজ্যে, মানে যে যোগ্য নয় সেও আচার্য সাজ্যে পরিবর্তনের নাম করে, যে ঠাকুরের মতো একজন সাজ্যে সেও পরিবর্তন নাম করে, ইষ্টভৃতি মন্ত্র বলে এটাও পরিবর্তন হওয়া দরকার বলে করছে। পূজনীয় রোহনদাকে এই নিয়ে কিছু বলার অনুরোধ রইল। আরেকজন বলেছেন আসাম থেকে, খুব আমাদের প্রিয় এক গুরু ভাই বলছেন যে সেটাও ঠিক আছে, পরিবর্তন সময়ের সাথে পরিবর্তন সেটা মানছি, কিন্তু নীতি নিয়ম আমাদেরকে যেটা ধরে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, মানে যে আদর্শ মেনে আমরা চলছি সেই নিয়মটাও কি সময়ের সাথে সাথে বদলাতে হবে? এটা একটা প্রশ্ন, দুটো মিলিয়ে একই ব্যাপারটা, আপনি কি বলবেন এই নিয়ে? প্রথম প্রশ্নটা যদি আমরা আসি, একবার আপনি যদি স্ক্রিনে দেখাতে পারেন যেটা বেদব্রত ভাই জিজ্ঞেস করছেন, তো ইষ্টভৃতির ব্যাপারটা যে, তো সবচেয়ে বড় কথা যে যাচ্ছে তার মানি গ্রহ ইষ্টভৃতির মন্ত্র পরিবর্তন হচ্ছে, এটা কি ঠিক না ভুল? তো এটা উত্তর আপনি নিজেই দিন, কেননা যদি কেউ ইষ্টভৃতির মানেটা বোঝে তাহলে এই প্রশ্নটা এক্সিস্টেন্সই হবে না আমার মতে। কেননা ইষ্টভৃতি মানে হচ্ছে নিজের আইডিয়ালের সাথে নিজের একটা স্ট্রং বন্ড বানানোর, তাকে আমি ওনাকে বুঝতে পারি। তো মন্ত্র চেঞ্জ করে কি মানে কেন হবে মন্ত্র? আমি যদি বলি জল, ওয়াটার, আমি কালকের থেকে বলবো H2O। বা আমি যদি কালকে মাকে বলি কি মা আমাকে হাইড্রোজেনের 2টো মলিকিউলস এবং অক্সিজেনের একটা মলিকিউল একটা সিলিকনের বিকাশিত রূপের একটা কন্টেনারে দিয়ে দাও, তাহলে কি জিনিসটা চেঞ্জ হবে? না, ওটা চেঞ্জ করার মানে হয় না। কেননা এটা এইসব করার আগে আগে বুঝতে হবে ইষ্টভৃতির মানেটা কি হয়। তো ওটার চেঞ্জ কেন করবে কেউ? মানে ওটার তো বসছে না, ইটস ইনভ্যালিড, ইটস 1/0, ইনডিফাইন আমার মতে। আমি এতটাই বোঝাতে পারবো, হয়তো বাবা বা দাদা বা আপনি আরো ভালো করে অ্যাড করতে পারবেন, কিন্তু আমি এখানে আমি এই ব্যাপারে ওই কথাটা আমি বলবো যে যেহেতু আপনি কিছুক্ষণ আগে মিউজিকের কথা বললেন এবং যে কোন অবস্থায় কিরকম মিউজিক কিরকম মাইন্ডসেট সেট করে, আই থিঙ্ক দ্য সেম গোজ ফর মন্ত্র অ্যাজ ওয়েল। সেম গোজ ফর মন্ত্র। একটা মন্ত্র, তার মানে যে ঋষি, মানে আমি আজকে কিছু তো বললে সেটা মন্ত্র হয়ে যাবে না,
হবে ঠাকুর কিছু বলেছেন যখন একটা ইম্পর্টেন্ট কিছু, নিশ্চয়ই তো সেটা নিশ্চয়ই একটা ভ্যালু আছে। এবার ওটার জায়গায় আমি যদি দিই, আমি তো বুঝি না না মেকানিক্সটা, তা আমি কিছু দিলে সেটা কি গ্রহণীয় হবে? এক্স্যাক্টলি, এজন্যই এটা আমার জন্য ইনভ্যালিড হয়ে যায়। এখন ধরুন আপনি যে অ্যালবার্ট আইনস্টাইন যে থিওরিটা বার করেছেন, ঠিক আছে, এখন আমি যদি চেঞ্জ করি জাস্ট ফর ফান, ওরকম হয় না জিনিসটা। ওটার একটা রুট এক্সিস্টেন্সিয়াল একটা ব্যাপার আছে, ওটা কোনো কারণ হয়ে বলে এসছে। ইটস এ নেচার, ইটস দ্য ল অফ নেচার। যে ঠাকুর করেছেন এই জন্যই ওটা নেচারের সাথে অ্যালাইন করে, আমার বক্তব্য, আমার মনে হয় এই জন্য ওটার পেছনে অনেক লজিক আছে। আর ওটাই ইন দি এন্ড ওটাই হবে, কেননা দ্যাটস হ্যাঁ, দ্য এবং আলটিমেট। এবং আমি এখানে আরেকটা জিনিস আপনি বললেন বলে, অ্যালাইন করে বলে আমার ফট করে মনে পড়লো যে আমরা মানে অ্যাকচুয়ালি উনি যেটা বলছেন, আগে যেটা অ্যাকচুয়াল ঠাকুরের দেওয়ার ব্যাপারটা ছিল, সেখানে একটা ওয়ার্ড আছে ভাতৃভুজ, এবং মন্ত্রটা বলছি না, ভাতৃভোজ্যর ব্যাপার বলা আছে, এবং ভূতভোজ্য মানে ভূতযোগ্য পারিপার্শ্বিককে দেওয়ার কথাটা বলা আছে। পরবর্তীকালে যে মন্ত্রটা এসছে ওখানে কি ভোগ ঠোক দিচ্ছি, ঠাকুরকে খাওয়াচ্ছি, এরম বলে দিয়ে ওই জায়গাটা হিডেন করা আছে, ওই জায়গাটা বলা নেই। তা আমার মনে হয় ঠাকুরেরটা বেশি প্র্যাকটিক্যাল না? ঠাকুরটা ডেফিনেটলি প্র্যাকটিক্যাল, কেননা ঠাকুরের ইন্টেনশন ছিল ম্যানকাইন্ডকে আপলিফট করা। ঠাকুরের ইন্টেনশন ছিল সবাইকে তুলে ধরা, ঠিক তাহলে আছে। কি ইষ্টভৃতির মধ্যে কি সবাইকে তুলে ধরাটাও পড়ে যাচ্ছে নাকি? ইষ্টভৃতি মানে আমার যা বুঝা হচ্ছে ঠাকুরের সাথে অ্যালাইন করা নিজেকে, এবং আমরা যদি ঠাকুরের সাথে অ্যালাইন করি, আমরা ঠাকুরের মাইন্ডসেট এবং ঠাকুরের ইন্টেনশনটাকে এক্স্যাক্টলি। ওটাকে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। ইটস এ ব্রিজ, আর ওটা ডেইলি করে হবে, ওটা একদিনে হবে না, ইটস এ প্র্যাকটিস। যেমন পুনেতে মেট্রো তৈরি হচ্ছে, 2020-তে একটা ফ্লাইওভার ভেঙেছিল, আজকে 4 বছর হয়ে গেল, জঘন্য অবস্থা রাস্তায়, সবাই খুব মারামারি করছে, সবাই খুব রাগ করছে যে মেট্রো তৈরি হচ্ছে না। একটা ক্যাব ড্রাইভার খুব মাথা ঠান্ডা করে একটা কথা বললো কি, স্যার সবাই যেহেতু রাগ করছে, এই প্রসেসটাতে সবার খুব প্রবলেম হচ্ছে, কিন্তু যদি মাথা ঠান্ডা করে সবাই এটা ভাবে, এটা যখন ইন দি এন্ড তৈরি হয়ে যাবে, এই জার্নিতে আমরা কত কি শিখলাম, আমরা ট্রাফিকের ব্যাপারগুলো শিখে গেলাম, আমরা বুঝতে পারলাম এখানে অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কাজ করে, আমরা আর ইন দি এন্ড যে রেজাল্টটা তৈরি হচ্ছে, ওটা একটা সিটির ভালো ইনফ্রাস্ট্রাকচার ওয়েতে তৈরি হচ্ছে। এক্স্যাক্টলি, ইয়েস। ভালো কথা বলেছে একটা মানুষ, মানে শিক্ষণীয় ব্যাপার। তো ওরকমই জার্নির ওপরে বিলিভ করা উচিত, এবং যেটা করণীয় ঠাকুর যেটা বলেছেন ওটা আমাদের করতে হবে। চলে আসছে কথা ঘুরে ফিরে অর্জুনকে যেইভাবে শ্রীকৃষ্ণ বলেছিলেন, কর তুই, আমি বলছি তোমায় করতে হবে ওই জিনিসটা, ওটা যতক্ষণ না করবে না হবে না ওই জিনিসটা। তাহলে আপনি আপনার কাছে আমি একটু ওটা তুলে ধরছি, আপনি এই কনটেক্সটে যেটা বললেন খাওয়ার ব্যাপারটা, আমি একটা প্রেজেন্ট করছি। আপনি আপনার মনে আছে হয়তো যে একটা মেসেজ ভলিউম, আই থিঙ্ক 4 না কতর বাণীটা, আমি ওটা দিচ্ছি, ওটা যদি একটু এক্সপ্লেন করে দেন। নিশ্চয়ই। হিয়ার ইট ইজ, এই যে। এক্স্যাক্টলি, এটা আমরা একটু আগে ডিসকাস করছিলাম, খুব ভালো। তো এখানে যেটা বলা আছে, structural change means change in quality, biological state and posture of life and growth. The growth that exalts our structure, that which nurtures the uphold of individual existence with environmental integration. So the structure of administration should serve and fulfill the structure of life and growth according to distinctive traits with the resistance to necessary outgrowth. তো আপনি যদি এটাকে মানেটা যদি বাংলা একটু বলে দেন। বাংলায় বলার জন্য আর ব্রিফে যদি দেখা যায়, এটাতে এমফাসাইজ করা হয়েছে ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স, এনভায়রনমেন্টাল ইন্টিগ্রেশন, নেসেসারি আউটগ্রোথ এন্ড ইন্ডিয়ান ওয়েলবিং আপ ব্লিসফুল বিকামিং। তো বিং এন্ড বিকামিং এর উপরে ঠাকুর ফোকাস করা এখানে আমাদেরকে বলছেন। স্ট্রাকচারাল চেঞ্জ মিনস চেঞ্জ ইন কোয়ালিটি, নট চেঞ্জ ইন ইন্টেনশন। এই লাইনে এটা লেখা নেই যে ইন্টেনশনে চেঞ্জ করতে হবে, তার মানে আমার যে মেন ঠাকুরের যে মেন ইচ্ছাটা ছিল, ইন্টেনশন চেঞ্জ না, কোয়ালিটি চেঞ্জ করো, ওয়ে অফ লাইফ চেঞ্জ করতে হবে। আজকে আমি হয়তো এমন একটা ক্লাসে পড়ছি যেখানে হয়তো ইনফ্রাস্ট্রাকচার খুব খারাপ, ওখানে আমি পড়তে পারছি না, তাই আমি একটু বেশি টাকা জোগাড় করে আমি একটা এসি ক্লাসরুমে পড়লাম, যেখানে আমি ফোকাস করতে পারলাম। তার মানে আমার ইন্টেনশনটা কি ছিল, পড়াশোনায় ফোকাস করা। কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল একটা পুয়ার ইনফ্রাস্ট্রাকচার থেকে ভালো ইনফ্রাস্ট্রাকচার। অ্যান্ড পশ্চার অফ লাইফ অ্যান্ড গ্রোথ, ডেফিনেটলি কোয়ালিটি চেঞ্জ হলে লাইফ অ্যান্ড গ্রোথ পশ্চার চেঞ্জ হবেই, লাইফ অ্যান্ড গ্রোথ ভালো চেঞ্জ হবেই। ইন the growth that exalts our structure is that which nurtures the uphold of individual existence with environmental integration. এনভায়রনমেন্টালের সাথে চলতে হবে আমাদেরকে। আমরা যদি কিছু হাইব্রিড তৈরি করে দিই, যেমন প্লাস্টিকের এক্সাম্পল আমি দিলাম,
পলিভিনাইল ক্লোরাইড। ওটা এমন কোনো জিনিস দিয়ে বানানো হয়নি যেটা পৃথিবীর বাইরের থেকে এসছে, পৃথিবীর সাথে ওটার ইন্টেনশন ছিল শুধু সেলফিশনেস মানুষের, আর ওটা কোনোভাবে বাস অ্যাচিভ করার ছিল, এই জন্য প্লাস্টিক তৈরি হয়েছে। আর এখন ওই প্লাস্টিকের জন্য সমুদ্র খারাপ হচ্ছে, মাটি খারাপ হচ্ছে, এবং একটা প্লাস্টিকের টুকরো 1000, 2000, 5000, 10,000 বছর লেগে যায় ডিকম্পোজ হতে। তার মানে আমাদেরকে একটা এমন ভাবে মোল্ড করে চলতে হবে যে আমরা সবাইকে নিয়ে যেন চলতে পারি, আমরা নিজের কোয়ালিটি ডেফিনেটলি ইমপ্রুভ করতে পারি লাইফে, ওটা আমাদের দরকার। ঠাকুর বলেছেন গ্রোথ ইজ ম্যান্ডেটরি, কিন্তু যদি আমার ইন্টেনশন চেঞ্জ হয়ে যায়, আপনি স্টার্টিং এ যে প্রশ্নটা করেছিলেন, একটা ছেলে মা বাবাকে ছেড়ে চলে যায়, যেই মা বাবা ওকে বড় করলো, যদি ওখান থেকে ওনাকে ছেড়েই চলে গেলো, রুট ছেড়ে দিল, ওরকম should serve and fulfill the structure of life and growth according to distinctive traits. একটা মানুষের ওটার উপরে অ্যালাইন হওয়া উচিত যেটার দিকে ওর ট্রেডস ইনক্লাইন্ড হয়। যেমন আমি আজকে ইউএক্স ডিজাইনার হয়েছি, আর একটা এক্সাম্পল দেবো, জাপানিজে একটা খুব ফেমাস জিনিস হয় ইকিগাই বলে, খুব ট্রেন্ডিং এ যাচ্ছে, সবাই খুব পড়ে। ওটা হেল্প করে মানুষকে ডিফাইন খোঁজার জন্য যে ওর ওই মানুষের কিসের দিকে ইনক্লিনেশন ভালো হতে পারে। ওটা আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি আমরা বুঝতে পারি। তো যার যেই দিকে ন্যাক থাকে ওই দিকে ইনক্লাইন্ড হওয়া উচিত। যদি আমরা এই জন্যই ডিস্টিংটিভ ট্রেটস কথাটার মানেটা যদি একটু ব্যাখ্যা করে দাও, ডিস্টিংটিভ ট্রেটস কেন, মানে ওটা কি ওইটাই, ওই তো ট্রেট মানে তো বৈশিষ্ট্য, তাই না? বৈশিষ্ট্য তো এক্স্যাক্টলি। এখন সচিন তেন্ডুলকারকে যদি ফোর্স করা হয় যে তুমি যাও চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে যাও, তাহলে ও ট্রেড মেন ছিল ওই জিনিসটা ক্রিকেট খেলার মতো। তো ওরকমই একটা যে যার বৈশিষ্ট্য এরকম ফ্যামিলিতে হয়েছে, which is famous for মানে এডুকেশনের জন্য এবং রিসার্চ ওরিয়েন্টেড, মানুষকে অ্যাপ্লিফমেন্টের জন্য। এখন ওরকম ট্রেডওয়ালা মানুষ ডেফিনেটলি অ্যাক্টিং লাইনেও যেতে পারে, আর্টিং লাইনেও যেতে পারে, কিন্তু ওটা কি ওর 100% দিতে পারবে? ওখানে যেখানে 100% দিতে পারবে না, কোথাও গ্যাপ হবে। যদি নিজের 100% দিতে পারে, তার মানে ওর ডিস্টিংটিভ ট্রেড হিসেবে ও নিজের জায়গাটা চুজ করবে। তার মানে খাপে খাপে সব জিনিস বসে যাবে। আর যেখানে সবকিছু খাপে খাপে বসবে, অটোমেটিক্যালি একটা এনভায়রনমেন্ট সারাউন্ডিং হারমোনি তৈরি হবে। হারমোনি তৈরি হলেই ইন দি এন্ড রেজাল্টটা ভালো হবে। তো এটা একটা পুরোপুরি চেনের মতো লিঙ্কড আছে। আমাদের প্রত্যেকটা মাইনর অ্যাকশন যেটা আমরা করি, মাইনর ডিসিশনস গুলো যেটা আমরা নিই, আমাদের এনভায়রনমেন্ট ওটা কিভাবে এফেক্ট করে দেবে আমরা বুঝতেও পারবো না। এই জন্য ঠাকুরের আলোচনার সঙ্গে এরকম অনেক ইনসিডেন্ট আছে যেটা ঠাকুর বলেছেন, এই আজকে যাবি ওখানে, ওকে একটু গরুকে একটু তুই খাওয়াবি, আজকে তুই যাবি, আজকে ওই ট্রেনটা ধরে যাবি না। তো কেউ ভাববে কি এটা কথা, কিন্তু ও ওই অ্যাকশনটা নেওয়ার জন্য ও যে ইমিডিয়েট স্টেপস গুলো নেবে, ওই স্টেপ গুলো যে রেজাল্টে যে ইন দি এন্ড মেজর জিনিসটা তৈরি হবে, ওটা আমাদের মধ্যে বোঝার ওই ক্ষমতাটা নেই। ওটা একটা পুরুষোত্তমের মধ্যেই আছে। এই জন্যই উনি বলেন ওই জিনিসটা করতেন। যেরকম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, যখন অর্জুন 12 বছরের পর 1 বছর অজ্ঞাতবাসে ছিল, বলেছিল ব্রাহ্মণ সেজে মন্দিরে তুমি ভিক্ষে করবে। কেন বলেছিল? অর্জুন তো ভাবলো আমি এটা কি করে করতে পারি, আমি তো করছি এরকম, এটা তো খারাপ হবে। কৃষ্ণ বললেন ওকে করতে, তো ও ওই জিনিসটা মেনে চললো। কেননা ওরকম ওনার ছিল আন্ডারস্ট্যান্ডিং আইডিয়ালের প্রতি নিজের, ওনার সারেন্ডার করেছিলেন উনি। তো চেঞ্জের আমি যদি নাম করে এমন কিছু করে দিই যেটা, হ্যাঁ আজকাল তো ট্রেন্ডিং চলছে, আমি এটা না করে আমি অন্য জিনিস কিছু করে দেবো না। আমি কিসে ভালো, আমার ডিস্টিংটিভ ট্রেট কোথায় বসছে, ওই জিনিসটা বোঝা খুব দরকার। ওই জিনিসটা হারমোনি আনা খুব দরকার। সবার ডিউটি হচ্ছে ওই জিনিসটা মেনে চলা, এবং আমাদেরও ডিউটি সবাইকে দেখা কার কিসে ভালো হচ্ছে। সংক্ষেপে ওটাই আমার বুঝ। একদম। আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি মাঝে মধ্যে। একজন আছেন দীপঙ্কর ধুসিয়া, বা এরকম প্রতিবারই আসেন নতুন নতুন মানুষ, আজকেও এসে গালিগালাজ দিয়ে করে যাচ্ছেন এরকম, এবং নিজের ছবিও দেন না তারা, কেন জানি না, না ছবি থেকে এগুলো করে কি পায় আমি জানি না। আমরা এখন যদি এখন আপনারা ভালো হচ্ছে কি বলছে, আমি গরু বাংলা জানি না এসব বলছে, ঠিক আছে, আমাকে বলছে কাউকে, তো এইসব বলছেন। তাই আমি বলবো যে এই যে পরিবর্তন যেটা ঠাকুরের, এইটা আমি একটা কনটেক্সটে আনার চেষ্টা করছি। এই যে ঠাকুরের জিনিসপত্র পরিবর্তনের জন্য আমরা যে এখন এফোর্ট করে সেটাকে ঠিক করছি, সেই কনটেক্সটে ঠাকুর এক জায়গায় বলেছিলেন যে আমি যা দিয়ে গেলাম 10,000 বছর আর কিছু করতে লাগবে না। আমি ওখানেও আপনাকে একটা কথা বলবো যে তাহলে ঠাকুর 10,000 বছর টাইম লিমিটটা কেন দিলেন? তার মানেই কি 10,000 বছরের পরে নিশ্চয়ই কিছু চেঞ্জ আছে, তাই না? যেটা উনি জানেন আমি জানি না। ওইভাবে ওই ঠাকুরের কথাগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করে চলি, তাহলে ওনার ফারসাইটেডনেস পৃথিবীর প্রত্যেকটা মানুষের ফারসাইটেডনেস কম্বাইন্ড টু দ্য এক্সপেরিয়েন্সিয়াল পাওয়ার থেকেও বেশি।
তো উনি ডেফিনেটলি জানতেন যে দরকার হতে পারে, এই জন্য বলেছেন। ওটার বলার বক্তব্য এটাই যে এত মেটেরিয়াল আছে, যদি ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয় তাহলে অনেকদিন অবধি ম্যানকাইন্ডের জন্য ওটা পজিটিভিটি রেডিয়েট করবে, এটা আমার বক্তব্য। হ্যাঁ, আর আপনার এই যে চেঞ্জ নিয়ে কথা বলছেন, আমারও কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে এই ধরনের কমেন্ট থেকে। আপনি আমাকে পার্সোনালি কিছু সাজেশন দিন যাতে এইভাবে ডিস্ট্রাক্টেড না হই। মানে এরকম কমেন্ট আসতে থাকে, ঠাকুরের অরিজিনাল জিনিসপত্র যারা করছি। এখন একটা কথা, মানুষও তো চেঞ্জ হয়ে গেছে, কারণ আমাদের আমরা এর মধ্যে ডিল করব কি করে ব্যাপারটা, মানে মানুষও তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে কি আমাদের ইন্টারাকশনও চেঞ্জ করতে হবে? আগে বলতো শান্তির সাথে কথা বলা, এগুলো ধর্ম ইত্যাদি, তা আমাদেরও কি এগুলো চেঞ্জ করতে হবে? ইজ দিস চেঞ্জ নেসেসারি? শিশুপালের সাথে কি করেছিলেন শ্রীকৃষ্ণ? বলার বক্তব্য এটাই যে সবকিছুর একটা লিমিটেশন হয়, তো ওইভাবেই ডিল করা উচিত, যেটা দরকার। এখন কিছু কিছু এরকম আমরা যদি মনে করি, ধরুন খুব মশা টশা ঘুরে বেড়াচ্ছে, তো ওটা কি আমার কিছু পজিটিভ ওয়েতে ওটা আমাকে হেল্প করছে? আমি এরকম করে সরিয়ে দিলাম। কারণ এটা মশা খোঁজার পেছনে, ডেস্কের পেছনে খুঁজে গিয়ে হিট নিয়ে পেছনে মারতে থাকি, আর এদিকে যদি আমার একটা ইম্পর্টেন্ট কাজ মিস হয়ে যায়, তাহলে তাহলে আমাদেরকে ফোকাস থাকা উচিত। আমাদের বাস ভাবা উচিত যে কি করে আমি ইম্পর্টেন্ট কত বেশি ঠাকুরের জিনিসটা। তো ওরকম মশা তো আসতেই থাকবে। কয়েকদিন আগে পুনেতে একটা খুব অদ্ভুত নিউজ এসেছিল, এখানে মুলার মুঠা রিভার বলে একটা নোংরা নদী আছে, যেখানে নোংরা নদী বলবো না, পুরো নদী, সিটির সুয়েজ ওয়েস্ট গুলো চলে যায়। তো ওখানে না মশার প্রচন্ড এরকম ডিজাইনে পুরো অরোরা, মানে সোয়াম্প অফ মশা চলে আসছিল। তো নিউজে এসেছিল যে অনেকে বলছে নরওয়েতে নর্দার্ন লাইটস দেখা যায়, পুনেতে নর্দার্ন মস্কিটো দেখা যাচ্ছে, অরোরা মস্কিটোস এরকম দেখা যাচ্ছে। তো ওটা এখন আসছে, ওখানে ওখানে মেট্রো ওয়ার্কাররা কাজ করছে, ওটার জন্য কাজ থেমে যায়নি, ওরা খুব ফোকাসড নিজের কাজে। কেননা ইন্ডিয়ান ঠাকুরের জিনিসটা যদি আমি করতে চাই ইমপ্লিমেন্ট, এবং ওটা যদি ঠিক ওয়েতে করতে চাই, করা একটা জিনিস, ঠিক ওয়েতে করা একটা জিনিস। আমি জিম যাচ্ছি, রোজ আমি ডেডলিফট মারছি 150 কেজি, এসে আমি পিৎজা খাচ্ছি, জিম তো করছি আমি, কিন্তু আমি ডায়েট করছি না। সেরকম ঠাকুরের জিনিসটা আমি করছি, কিন্তু আমি ওটাতে গোজামিল করে দিচ্ছি, কিছু আমি ইন্টারফারেন্স এনে দিচ্ছি ফর ইন দ্য নেম অফ পরিবর্তন, তো ওটা হবে না। তো একটা লিমিট অব্দি সবকিছু সহ্য করা যায়। এখন যদি মশাটা আমাকে ডিস্টার্ব করে, আমাকে হিট স্প্রে করতেই হবে, সরাতে হবে, এটাই বক্তব্য। মানে ওটাকে সরিয়ে দেওয়া, ওটা ফোকাস থাকাটাই আমাদের মেন গোল থাকা উচিত। হ্যাঁ, ঠিক। আসলে এই আরেকবার একজন কমেন্ট করছেন, সৌভিক ঘোষ এরকম লোককে ব্লক করুন না কেন, তাকেও আমি মাকে করি। আসলে এত কজনকে আর ব্লক করব, মানে আপনাদের ধারণা নেই কটা অ্যাটাক আসে একটা এক সপ্তাহে, অ্যাটলিস্ট 500 থেকে 600টা ব্লক আসে। এবং ওর জন্য আপনাদের সকলকে বলবো এই ভিডিওগুলো আরো শেয়ার করুন। আমি দেখেছি এই যত অ্যাটাক আসে, এটা তো তার সামান্য কমেন্ট, এমন এমন কমেন্ট আছে যে আমি দেখাতে পারি না পাবলিকে। তো এখন ব্যাপার হচ্ছে কি, এগুলো করে সুবিধা হয়েছে, আমরা জানতাম না যে রিভিউ দিলে পেজের স্ট্রেংথ বাড়ে। পেজে যদি কেউ রিভিউ দেন পেজে, এবার একদিন এমন অ্যাটাক করেছেন ডাইরেক্ট ফেসবুক নিউ ইয়র্কে, ওখান থেকে আমার কাছে সব মেল টেল আছে, ওখান থেকে মেসেজ করেছে যে আপনাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে। সেদিন আমি তাড়াহুড়ো করে একটা ভিডিও বানিয়ে শেয়ার করেছি, তাতে এত লোক রিভিউ দিয়েছে যে এখন ফেসবুক থেকেই ওই ডাইরেক্ট ফেসবুকের অথরিটির সাথে আমাদের ডাইরেক্ট যোগাযোগ হয়ে গেছে। এই যোগাযোগটা কোনোদিন হতো না যদি ওনারা অ্যাটাক গুলো না করতেন। এরকম কয়েকটা পজিটিভ সাইডও দেখা গেছে। আপনার আলোচনাটা আমার খুবই ভালো লাগলো, এই জিনিসগুলো ইভেন পার্সোনালি আমাকে অনেক হেল্প করলো। এবার আপনাকে আমি বলি, শ্রী ঠাকুরের এরকম অনেকগুলো বিধি আছে যেগুলো আপনি যেরকম বললেন, একজন নেভিতে যিনি যায় 6 মাসের জন্য সমুদ্রে থাকে, তা তার কিছু প্রিন্সিপালস আছে, এবং তিনি বলেছেন যে আপদে রোগে বিধি মতো আমিষ আমিষে দোষ হয় না তত, এবং এই জাতীয় আরো কিছু আছে, যেমন চাকরি না করাটা যেমন তিনি পছন্দ করতেন না, বাট আপাতকালীন আবার যার যে পজিশন সেটা করতেও বলতেন। তা আপনাকে বলবো যে এই যে কতটা কম্প্রোমাইজ করব কি করব না, এইটার মানদণ্ডটা কি? মানে আমরা তো যখন তখন লেভেলটা ছাড়িয়ে যেতে পারি, কম্প্রোমাইজের নাম করে পুরো জিনিসটা উড়িয়ে দিতে পারি। আবার মানে এই প্র্যাকটিক্যাল একটা যে লেভেল, এটা আমরা কি করে ডিসাইড করব কোনটা কতটা দরকার, কোনটা, এই ব্যাপারটা আপনার কি মনে হয়? তো এটা যেটা আমি নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি, টাইমের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়, আপনি খুব ঠিক বলেছেন।
ওয়ে অফ লাইফ চেঞ্জ হয়ে যায়, আমরা কিরকম মানুষের সাথে ওঠা বসা করছি ওটা চেঞ্জ হয়ে যায়। ছোটবেলায় আমরা যেটা শিখে আসি ওটা পুরোপুরি সম্ভব হয় না ইমপ্লিমেন্ট করা। অত দূরই চেঞ্জটা অ্যাকসেপ্টেবল যতক্ষণ রুটটা ছিঁড়ে যায় না। যদি রুট ছিঁড়ে যায় গাছ থেকে, মাটির থেকে, তাহলে তো থাকবেই না, তাহলে তো এক্সিস্টেন্সিয়াল ডিসরাপশন হয়ে যাবে জিনিসটা। তাহলে রুটটা কতটা কতটা করলে রুটটা ছিঁড়বে না, তার মানে রুটের স্ট্রেংথটা কি ওটা বুঝতে হবে, তার মানে রুটটা কি ওটা বুঝতে হবে, তার মানে কি বলছেন এবং ওনার ইন্টেনশনটা কি, এবং আমার কোন অ্যাকশন দিয়ে ওনার ইন্টেনশনটা কিভাবে চেঞ্জ হবে, ওই জিনিসটা টিউনিংটা খুব বোঝা খুব দরকার। এই জন্য ঠাকুর সবসময় বলেন কি টিউনিং সবসময় করতে হয় নিজের আইডিয়ালের সাথে। এখন ধরুন আমাকে চলে যেতে হলো একটা 20 ঘন্টার ফ্লাইটে করে ইউএস, ওখান থেকে আমাকে আবার 18 ঘন্টার ফ্লাইট করে ধরুন সাইবেরিয়া রাশিয়ার দিকে কিছু রিসার্চ করতে যেতে হলো, ওখান থেকে আমি যদি ইউরোপ চলে যাই, খুব বাজে আমার শিডিউল, আমার টাইম জোন চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি ইষ্টভীতি কখন করবো বুঝতে পারছি না, ডে ও টাইমের জন্য আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। তখন আমাকে দেখতে হবে এরকম পরিস্থিতিতে, এটা তো একটা পরিস্থিতি, এরকম পরিস্থিতি ওরকম পরিস্থিতির থেকেও বেশি, তো আমার মেন ইন্টেনশনটা কি থাকা উচিত এখানে, তো আমি ওটাকে কিভাবে ফুলফিল করা উচিত, ওয়ে আউট খুঁজতে হবে। ফ্লাইটে আমি আছি, আমি দেখে নিলাম টাইম জোনের হিসেবে কখন 24 আওয়ার্স হলো, আমি ঠিক মতো ইষ্টভীতি করে নিজের আইডিয়ালের সাথে ওই বন্ডটা আমি অ্যাডার করে চললাম, মেনটেন করলাম। আমি দেখলাম যে আমি কি কতটা পারছি খাবার দাবারে অ্যাডজাস্ট করার চেষ্টা, কতটা আপ টু হোয়াট এক্সটেন্ট আমার বডি আমাকে অ্যালাউ করছে, ওই জিনিসটার বোঝ হওয়া উচিত, নিজের বডিকে বোঝা উচিত। এই জন্যই ঠাকুর বলেছেন শরীরটাকে মন্দিরের মতো রাখো, কেননা কোন পরিস্থিতিতে কিভাবে ও তোমার সাহায্য করবে তুমি বুঝতে পারো না, ওটা এত ক্যাপাবিলিটি আছে। তো ওই রুটটাকে বোঝার খুব বেশি ভ্যালু আছে, এবং আমার মনে হয় ওটাই ট্রিক হচ্ছে, এবং ওটা অ্যাকশন করে 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 করেই হয়ে যাবে। আমার খুব ভালো লাগলো, এবং একটা মজার বিষয় আমি সকলকে বলবো যে এই যে কথাটা আপনি যা যা যেরকম বললেন, মানে আমি দেখছি এটা কি সুন্দর একটা সিনার্জি কাজ করছে, যে আপনি একটা কথা বললেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে বলছেন, এবং সঙ্গে সঙ্গে একজন একটা কমেন্ট করলেন যে এই বললেন যে একটা বাণী আছে রুট নিয়ে, আবার ওই বাণীটা তিনি বাংলা দিয়ে বললেন, হয়তো ভ্রান্তি এলো সেই, আমারও এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু আমি এই রুট নিয়ে এক্স্যাক্টলি একটা বাণী ইংরেজিতে মানে ইংলিশে আমি পড়েছি, সেটা আমি সকলের সাথে শেয়ার করতে চাই। দেখেন, আর সেই কথাটা অদ্ভুতভাবে পুরো মিলে যাবে আপনি যেটা বললেন সেটার সাথে, আমার এখন খেয়াল পড়লো, এতক্ষণ আমার একদম মাথায় ছিল না। সে বাণীটা হচ্ছে, রুট ইজ দ্য সাকার সস অফ এক্সিস্টেন্স। ঠাকুর বলছেন রুট ইজ দ্য সাকার সস অফ এক্সিস্টেন্স অ্যাকর্ডিং টু দ্য নিড অফ ইটস অরিজিন। Thus life grows, though allied species sometimes transform itself into another. Exactly এতক্ষণ যেটা নিয়ে আলোচনা হলো, বলছে রুট ইজ দ্য সাকার সস অফ এক্সিস্টেন্স। এখানে সাকার মানে হচ্ছে যে চুষে নেয়, অস্তিত্বের যে সসটা আছে সেটার থেকে অস্তিত্বটাকে চুষে নেয়, যে কোনটা কোনটা জীবনীয়, কোনটা কোনটা, কিন্তু অ্যাকর্ডিং টু নিডস অ্যান্ড অরিজিন। যেমন মাটি আমাদের কাছেও আছে, মাটি ইউরোপেও আছে, ওরা ওখান থেকে চিজটা বার করে নিল, আমরা এখান থেকে দুধটা বার করে নিলাম, যেরকম আমাদের পরিস্থিতি। এটা তো বোঝার দরকার, তার মানে ঠাকুরের কথাগুলো কতটা সায়েন্টিফিক, এবং পরিবর্তনের সাথে চলা মানে সায়েন্টিফিক ওয়েতে চলা, সো দ্যাট আমি নিজের বেসিস জিনিসটা হারিয়ে না ফেলি। ওপেনহাইমারের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। ওপেনহাইমারও পরিবর্তন করেছিল নিজেকে, ও খুব শাই মানুষ ছিল। ওপেনহাইমার একজন বিখ্যাত সায়েন্টিস্ট ছিলেন, জানা হয় অ্যাটম বোমের আবিষ্কার করার জন্য। ওনার মানে যদি সিনেমাটা কেউ দেখে থাকে ক্রিস্টোফার নোলানের, যেটা লাস্ট ইয়ার এসেছিল, একটা মানে অদ্ভুত সিনেমা, প্রত্যেকে দেখা উচিত, ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ কিভাবে আমরা পজিটিভ জিনিসগুলো নিতে পারি। ওটার মধ্যে দুটো ক্যারেক্টার আছে, একটা ওপেনহাইমারের ক্যারেক্টার আছে, একটা অ্যালবার্ট আইনস্টাইনের ক্যারেক্টার আছে। ওপেনহাইমার পরিবর্তন নিজেকে করেছিলেন, উনি এক্সট্রোভার্ট হয়ে গেলেন। আগে উনি প্রচন্ড ইন্ট্রোভার্ট ছিলেন, রাত্রিবেলা ঘুমানোর সময় কাঁপতেন ভয় চোটে, যে আমি কি করে ক্লাসে যাব, যদি কেউ আমাকে মুখ ভেঙে দেয়, যদি কেউ আমাকে মেরে দেয়, এরকম। উনি লাস্টে দ্য ওপেনহাইমার হয়ে দাঁড়ালেন, উনি অ্যাটম বোমের আবিষ্কার করলেন, চেঞ্জ হলো ওনার পার্সোনালিটিতে, ঠিক আছে, খুব ভালো। অ্যাট দ্য সেম টাইম অ্যালবার্ট আইনস্টাইনের ক্যারেক্টারটাকেও খুব ভালো করে সিনেমাটা দেখিয়েছে। উনি চেঞ্জ হয়েছেন কোথায়?
উনি চেঞ্জ হয়েছেন ফর্মুলেশনে, উনি চেঞ্জ হয়েছেন ডেরিভেশনের লজ, এমন এমন চেঞ্জেস উনি এনেছেন যেটা একটা মানুষের ভাবার ক্যাপাবিলিটিটার উপরে কোশ্চেন মার্ক এনে দেয় আর ওটাকে আরো চ্যালেঞ্জ করে। উনি ওইভাবে চেঞ্জ এনেছেন। কিন্তু ওপেনহাইমার খুব ভালো জিনিস করেছেন, কিন্তু উনি একটা ডিস্ট্রাকটিভ ওয়েতে চলে গেল। তো ইন্টেনশনটা কতটা ইম্পর্টেন্ট হয়, আমি যে জিনিসটা আবিষ্কার করছি ওটা কি ম্যানকাইন্ডের আপলিফমেন্টের জন্য হচ্ছে, কতটা হচ্ছে না হচ্ছে, তো ওটার বুঝটা খুব দরকার। এই জন্যই এই বুঝটা আপনি এক্স্যাক্টলি যেটা বলছেন, ওপেনহাইমার দিয়ে এক্স্যাক্টলি এই বুঝের প্রবলেম হয়েছিল। কিন্তু ওনারা বোম বানাতে বানাতে তখন ভাবছে কি বানিয়ে ফেললাম, কি করে দিলাম আমি। তো ওরকমই আমি রক আমি এগেইনস্ট, আমার মতো রক ফ্যান হয়তো কেউই নেই, আপনি ভালো করে, সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি আপনি বকা খেয়েছেন রক নিয়ে, আপনি বকা খেয়েছেন। বকা খেয়েছি আমি। সরো বলে একটা গান আছে, ওর মধ্যে পিঙ্ক ফ্লয়েডের একটা গান আছে যে মানুষ যখন একা হয়ে যায়, he talks to the river of lost love and frustration। তার মানে একটা মানুষের জীবনে যখন ভালোবাসা থাকে না, একটা মানুষ যখন অন্য মানুষের সাথে অ্যাটাচ থাকে না, ও একটা নদীর সাথে কথা বলে। he talks to the river of love, lost love and frustration, silent replies। নদী তো উত্তর দেবে না, নদী চুপচাপ যায়, তার মানে চুপচাপটাই ওর উত্তর হচ্ছে silent replies of fear and frustration, মানে লস, সবকিছু হারিয়ে ফেলেছে। ফ্রম ডার্ক এন্ড ট্রাবল ফ্রম অ্যান অয়েলি সি, তার মানে একটা অন্ধকার সমুদ্রের সামনে দাঁড়িয়ে একটা মানুষ কথা বলছে যখন সবকিছু হারিয়ে ফেলেছে, ঠিক আছে, অয়েলি সি ওরকম টাইপেরই একটা ব্যাপার। তার মানে তো ভালোভাবে উনি ডেসক্রাইব করছেন যে একটা মানুষ যখন লাইফে গ্ল্যামারের পেছনে দৌড়ায়, চেঞ্জের পেছনে দৌড়ায়, ঠিক আছে, ঘাসটা অন্যদিকে সবুজ থাকে, কিন্তু যেই ওই মানুষটা ওই জিনিসটাকে অ্যাচিভ করে নেয়, তখন কিন্তু ও ওটাকে উপভোগ করার জন্য সবাইকে হারিয়ে ফেলে, মানুষকে হারিয়ে ফেলে। তার মানে ও পরিবর্তন তো করলো নিজেকে, নিজের স্কিল সেট পরিবর্তন করলো, ও টাকা রোজগার করলো, ও বড় বাড়ি কিনলো, কিন্তু লাস্টে ও একা নদীর সামনে গিয়ে কাঁদছে, আমার কাছে কেউ নেই। তার মানে পরিবর্তন ভুল জিনিসে করেছে। ও যদি পরিবর্তন করতো, আমি কি করে মানুষকে নিয়ে চলতাম, আমি কি করে আরো মানুষকে নিজের কাছে রাখতাম, তাহলে কিন্তু ও কোনোদিন ওই জিনিসটা ফেস করতো না। তো ওরকম আমাদের শেখা উচিত প্রত্যেকটা জিনিস থেকে, কিভাবে আমরা ঠাকুরের প্রিন্সিপালস গুলোকে এক্সট্রাক্ট করতে পারি এবং ইমপ্লিমেন্ট করতে পারি। কেননা উনি বলেছেন সবই এক, ভিউ অফ জিনিসটাকে খুব চেঞ্জ করা উচিত। আমরা মাস্টার উইদিন ইংলিশে অনেকবার সেকেন্ড থট নিয়ে ডিসকাশন করেছিলাম 2021-22 তে। ওটার মধ্যে আমরা এটাই ডিসকাশন করেছি যে যখন আমরা একটা জিনিস বলি পরিবর্তনের সাথে চলা, বলে দিলাম হ্যাঁ এখন সব চেঞ্জ হয়ে গেছে, আমি কিচ্ছু মানবো না, পরিবর্তন হয়ে যাচ্ছে, মডার্নিটি, এটা যদি আমি সেকেন্ড থট দিই, পরিবর্তনের সাথে চলা মানে আমি হয়তো বললাম কিছু, কিন্তু আমাকে ওটা চেঞ্জ করতে হবে উইথ দ্য ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ওয়েলবিং। যেমন বিশ্ব করেছিলেন শ্রীকৃষ্ণকে সামনে বুঝে, আমরা বিশ্বকে জানি উনি কি স্ট্রং ছিলেন নিজের ধর্মের উপর, আমি যেটা বললাম ওটা আমি কোনোদিনও চেঞ্জ করব না, ঠিক আছে, আমি যেটা বললাম ওটা আমি কোনোদিনও চেঞ্জ করবো না, আমি একবার যদি কাউকে প্রতিজ্ঞা করে দিলাম আমি প্রতিজ্ঞা ভাঙবো না। যখন আইডিয়ালের পার্সপেক্টিভ থেকে বুঝলেন, আইডিয়ালের একটা ফিয়ার্স ফর্ম দেখলেন, রথের চাকা নিয়ে তাড়া করলেন নয়, কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে আপনাকে নিজের ভিউটাকে ফর দ্য বেটারমেন্ট অফ দ্য লাইফ, ফর দ্য বেটারমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং। উনি চেঞ্জ করলেন নিজের আন্ডারস্ট্যান্ডিং, উনি ধনুষ ছেড়ে দিলেন পুরো মাঠে, উনি বুঝলেন যে আমাকে চেঞ্জ হতে হবে, আমি যদি চেঞ্জ না হই তো আমি কি করব, আমি চেঞ্জ হয় আমি নিজের পক্ষ চেঞ্জ করে দিলাম, আমি হয়তো পাণ্ডবদের ওই যুদ্ধ করবো না, কিন্তু আমি ওদের তীরগুলোকে অ্যাটাকও করব না। উনি চেঞ্জ করতে বাধ্য হলেন, কেননা উনি আন্ডারস্ট্যান্ড করলেন একটা আইডিয়ালের পার্সপেক্টিভ থেকে। এটাই হচ্ছে একটা বেনিফিট যখন আমরা একজন পুরুষোত্তমকে বুঝি এবং ওনাকে নিজের সাথে আমরা অ্যাটাচ করার চেষ্টা করি। এটাই আমার মানে এটাই আমি বলবো আর কি, এটাই বুঝি। একদম 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 ক্লিয়ার। এবং ব্যাপারটা সাম আপ করে একটা জায়গায় যদি বলি যে তিনি বলছেন যে রুটটাকে নষ্ট করে দেবে এমন কোন রকম চেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করব না। এবং রিপনদার শ্রী ঠাকুরের একটা বাণী এখানে এনে দিয়েছেন, ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যেই আমরা ওই রুট অফ অরিজিনকে বিমুখ অন্য কোনো ব্যাপার এসে গেল চেঞ্জের মধ্যে, তখনই কিন্তু আমরা মানে ওটাকে অ্যালাউ করবো না। যেমন আমরা দেখেছি আমি আপনার সিস্টেমই অ্যালাউ করবে না আপনাকে, আপনি যদি করে দিন পরিস্থিতি এমন ভাবে আসবে আপনার কাছে যে আপনার কাছে কিছু থাকবে না, ওটা নেচারের ল। আমরা কোনোদিনও নেচারের লর এগেইনস্টে যাব না। আইআইটি খড়গপুরে যতই চেষ্টা করে আর্টিফিশিয়াল রেন করে দিক, দিল্লির পলিউশন চেঞ্জ হবে না, কেন ওরা ভুল জিনিসে চেঞ্জ করেছে, এটা বোঝা উচিত। একদম একদম একদম।
ইভেন এই কথাটা বলতেই এমন এমন ভালো লাগলো যে একটা ঘটনা মনে পড়লো যে যখন অলিম্পিকে একবার সেই ইয়ে উড়িয়ে দিয়েছিল, চায়নাই বোধহয়, যে মেঘ হাটিয়ে দিয়েছিল। হ্যাঁ, মেঘ হাটিয়ে দিয়েছিল, ইয়েস। হ্যাঁ, এরকম অনেকে বলেন যে এরকম ভাবে আমরা নেচারকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু পরে যখন ইয়ে করে দেখা হলো যে বাটারফ্লাই এফেক্ট এমন ভাবে আসতে পারে যে সারা ওয়ার্ল্ড ধ্বংস করে দিতে পারে ওটার বদলে। হয়তো ফর দ্য টাইমিং দরকারও তো ওই জাজমেন্ট ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। এটা এখন যদি একটা ক্লাস 2 এর বাচ্চাকে বলবেন যে এই বাবু একটা ভাত তৈরি হচ্ছে, একটা ভাত তৈরি হয়েছে কিনা দেখতো একটু, ওর কি জাজমেন্ট থাকবে চালের কতটা নরম হয় পারফেক্ট ভাত হওয়ার জন্য? ওর মধ্যে কি ওই জাজমেন্টটা থাকবে? একটা ভাতের হাঁড়িতে একটা ভাত টিপলেই যেমন একটা এক্সপার্ট কুক বা একটা অ্যাডাল্ট বুঝে যায়, ওরকম তো ওই জাজমেন্ট ফ্যাক্টরটা আসে এক্সপিরিয়েন্সের সাথে, এক্সপিরিয়েন্স আসে প্র্যাকটিসের সাথে, প্র্যাকটিস আসে করার সাথে, করা আসে নিজেকে সারেন্ডার করা এবং বোঝার সাথে, আর ওটা আসে ইন্ট্রোস্পেকশনের সাথে, নিজেকে বোঝার সাথে। তো আমার কি চেঞ্জ করা উচিত আর কোন চেঞ্জটা ইম্পর্টেন্ট ওটা তখনই বুঝতে পারবো, ঠিক কিভাবে বসবে অ্যালাইনমেন্টে, তখন আমরা জিনিসটাকে পুরো ওভারঅল হারমোনির ব্যাপারটাকে জাজমেন্ট করতে পারবো। ওটা তখনই সম্ভব হবে যখন আমরা একটা আইডিয়ালের চশমা দিয়ে দেবো। দারুণ, একদম পারফেক্ট। আজকের আলোচনা খুবই গ্রহণীয় ছিল এবং আমার জন্য পার্সোনালি খুব ইম্পর্টেন্ট ছিল। দাদাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। আজকে শ্রী শ্রী ঠাকুরের একটা ঘটনা দিয়ে আজকে আমাদের এটাকে একটু কনক্লুশনে টানবো। আপনাদের তবু যারা নতুন জয়েন করেছেন এবং অনেকে আজকে প্রচুর লোক টানা কনস্ট্যান্টলি দেখে গেছেন, প্রতিদিন এইটা কম হয়, তাহলে ওটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা ইনভলভড হয়ে আলোচনাটা আপনারা উপভোগ করেছেন। তা আপনাদের বলে দিই, আজকে আমাদের সঙ্গে রয়েছেন পূজনীয় বিভাসন চক্রবর্তী, আমাদের প্রিয় রোহনদা। উনি একজন অ্যাক্টিভ মেম্বার মাস্টার উইদিন, এবং মাস্টার উইদিন এগুলো তো জাস্ট প্রেজেন্টেশন, তো শ্রী ঠাকুরের কাজ নিয়ে এগিয়ে যাওয়ার একজন খুব অ্যাক্টিভ কর্মী, এবং তারা রেট্রোস্পেকশন ইন্ট্রোস্পেকশন নিয়ে আজকে এক অদ্ভুত রকমের এক্সপ্লেনেশন দিলেন। অফ স্ক্রিনও কিছু দিয়েছিলেন যেটা আমরা দেখাতে পারিনি দুর্ভাগ্যবশত, কারণ ওটা আগে হয়ে গেছে। ওগুলো দারুণ ছিল। আজকে শ্রী ঠাকুরের একটা কথা আমার মনে পড়ছে এই কনটেক্সটে। একবার একজন ম্যাথমেটিক্স টিচার ঠাকুরের কাছে গেছিলেন, গিয়ে বলছেন যে আমি কিন্তু খুব মডার্ন, এরকম একটা ব্যাপারে বলে, আমি মডার্ন, আমি সব মডার্ন জিনিস করি, পুরনো জিনিসপত্র আমার জন্য না। তাই এটা বলায় ঠাকুর উনি বললেন যে আপডেট, বলে আপনি মডার্ন না আপডেটেড? তখন বললেন আমি মডার্ন। বলছে মডার্ন আর আপডেটেড ডিফারেন্স কি ঠাকুর? তখন ঠাকুরকে এটা বলায় ঠাকুর কিছুক্ষণ চুপ থাকলেন, তারপরে বললেন একজনকে ডিকশনারিটা নিয়ে আয় তো। তাই একজন ডিকশনারি অভিধান নিয়ে এসে দেখছে যে আপডেটের ফুল ফর্ম হচ্ছে আপ টু ডেট। তখন ঠাকুর বলছেন যে আপ টু ডেট মানে হচ্ছে আজ অবধি, শুধু আজ না কিন্তু আজ অবধি। আর মডার্ন মানে হচ্ছে শুধু আজকে। তাহলে মডার্নিটি হচ্ছে আমি আজকেরটাই মেনে চলি। আজকে ছেঁড়া জিন্স পরছে, আমিও আজকে ছেঁড়া জিন্স পরবো। কিন্তু আপ টু ডেট মানে হচ্ছে শুরু থেকে আজ অবধি যা যা ভালো, ওই পুরোটাকে অ্যানালাইজ করে আমি ওখান থেকে ভালো জিনিসগুলো নিয়ে আজকে রাখলাম। ঠাকুর একটা কি সুন্দর এক্সাম্পল দিচ্ছেন টিচারকে বলছেন যে আপনি ধরেন হোমওয়ার্ক দিয়েছেন ক্লাসকে যে আপ টু পেজ নাম্বার 34 পড়ে আসবে, তাহলে কি লোকরা শুধু 34 নাম্বার পেজটা পড়ে আসবে? তখন বলছে না, 34 মানে আপ টু 34। এক্স্যাক্টলি। তাহলে আপডেট মানে হচ্ছে আপ টু ডেট, তার মানে শুরু থেকে আজ অব্দি, ওই যে রুটটা ধরে দাদা যেটা বললেন, শুরু থেকে আজ অব্দি যা যা ভালো আছে আমি করে নেব। এই মোবাইলে আপডেট আছে, আমরা আপডেট স্কিপ করতে পারি না কখনো, কেননা ওটা স্কিপ করা যায় না, কেননা ওটা তো একটা সিরিজ, ওটা স্টার্ট হয় ডে 1 থেকে। এই জন্য পৃথিবীটা অ্যানালাইজ করা উচিত কিভাবে চেঞ্জ হয়েছে স্টার্টিং থেকে। হঠাৎ করে কিছু এসে যায়নি, হঠাৎ করে যেটা আসে ওটা কোনোদিনও হয়তো ইন দ্য শর্ট টার্ম হেল্পফুল হতে পারে, কিন্তু ওটা কোনোদিনও হারমোনির সাথে বসে না নেচারে। সব থেকে সিম্পল এক্সাম্পল হচ্ছে প্লাস্টিকের আবিষ্কার। এটাই মানে সিম্পল ওয়েতে যদি ডিসকাস করতে চাই। একদম একদম, এবং খুব খুব উপভোগ্য হলো আজকে। আমরা 4 মিনিট এক্সট্রাও হয়ে গেছে, তাও কোনো অসুবিধা নেই। আজকে প্রচুর মানে কমেন্টে তো ঝগড়া লেগে গেছে। হ্যাঁ, ওই একজন যিনি, এরকম তো থাকেই, প্রায় লাগে, সব আমরা দেখাই না, কিন্তু আজকে আমার একটু মানে মাথাটা এদিক ওদিক গিয়ে হয়ে যাচ্ছিল। প্রচন্ড এই করে শুধু সবসময়। একজন
অরিজিৎদার একটা কথা খুব ভালো লাগলো, যে অরিজিৎ সাহা আমাদের মেসেজ করেছেন, এখানে এই জিনিসটি খুব ভালো লাগে যে এখানে শুধু শ্রী ঠাকুর কেন্দ্রিক কথা হয়, প্রিয় পরমের বার্তা দেওয়া হয়, খুবই উপকৃত হই। জয়গুরু পূজনীয় রোহংদা এবং সৌভিককে। এই ব্যাপার, এটাই আমাদের টার্গেট ছিল, এটাই আমাদের টার্গেট আছে, যে যাই হোক ওয়াটার যে বোতলেই সার্ভ করা হোক, আমাদের টার্গেটটা টু ড্রিঙ্ক ওয়াটারই থাকবে একদম। ওইখানে H2O এর জায়গায় যদি আমরা একটা 2 হাটিয়ে দিই পরিবর্তনের নাম করে, তাহলে এইচও হয়ে যাবে। ওপেন যেটা করেছিল ওর চেয়ে আরো ডেঞ্জারাস জিনিস হতে পারে, আরো ডেঞ্জারাস এক্সপ্লোশন হয়ে যাবে। তো ঠিক আছে, খুব উপভোগ্য হলো, দাদাকে আমার প্রণাম জানাই আবার, এবং ধন্যবাদ। আশা করি আমি কিছু বলতে পেরেছি কিনা জানি না, ক্ষমা করবেন যদি আমি কিছু না বলে থাকতে পারি ঠিক করে, কিন্তু চেষ্টা করবো আবার খুব শিগগিরই লাইভে ফিরে আসার, এবং সকলে একদম। এবং আপনি যদি বলে দিন ইংরেজি আমাদের কনভারসেশন যেটা শিগগিরই স্টার্ট হতে চলেছে ওটার ব্যাপারে। খুব শিগগিরই ইংরেজি কনভারসেশন স্টার্ট হয়, যে পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, হয়তো আমি অনেকদিন পর লাইভে এসেছি, এটাও একটা পরিবর্তন, এটা সাথে চলা, কেননা বোঝা, এই জিনিসটাকে অ্যানালাইজ করে টাইম নেওয়াটাও এক রকমের পরিবর্তন হচ্ছে। আমার ইংরেজিতে খুব শিগগির খুব ভালো ভালো সিরিজ নিয়ে আসবো, যেটা কি প্র্যাকটিক্যাল মাইন্ডসেট নিয়ে যদি আপনারা দেখেন, আমার মনে হয় আমরা সবাই মিলে একসাথে ঠাকুরের প্রিন্সিপালস গুলো লোকজনদের কাছে পৌঁছাতে পারবো, এবং হচ্ছেও বেশি ইমপ্লিমেন্ট করে যেন ঠাকুরের ঠিক জিনিসটাকে এবং ঠিক ঠাকুরকে আমরা যেন ধরে রাখতে পারি, এটাই আমাদের ইচ্ছা। একদম ঠিক আছে, সকলকে আবার জয়গুরু, ভালো থাকবেন, আবার দেখা হবে আগামী শনিবার। আপনারা দেখতে থাকুন এবং বন্দে পুরুষোত্তম। আপনারা দেখছেন মাস্টার উইদিন বেঙ্গলির পরিবেশনায় অনুধ্যান, প্রতি শনিবার সন্ধে 7টা থেকে লাইভ ফেসবুক চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলি এবং আরো অন্যান্য প্ল্যাটফর্ম, ইউটিউব, পডকাস্টে লাইভ এটা পরিবেশনা হয়। আপনারা আরো মানুষের কাছে এটা শেয়ার করে দিন এবং দেখতে থাকুন আজকের অনুধ্যানের পর্ব।